Hello, I am audible. Hello, I am audible. শোনা যাচ্ছে আমাকে? ল্যাপটপে পাওয়ার পাচ্ছি না। ঠিক আছে, তো আমরা শুরু করে দিই। যেহেতু আমাদের হাতে সময় কম, প্রায় 10:30 পার হয়ে গেছে। ওকে, আমরা বলছিলাম যে আজকে আমরা লাইকোপোডিয়াম নিয়ে আলোচনা করব। তো ভিন্ন আঙ্গিকে লাইকোপোডিয়াম আমরা আলোচনা করব। আপনারা চেষ্টা করব যে যতটুকু এই সময় আমাদের হাতে আছে তার মধ্যে একটা পিকচার তুলে ধরার জন্য। যদি পুরোটা শেষ করা না যায় তাহলে আজকে আমার ল্যাপটপে আপনার পাওয়ার পাচ্ছে না, যার জন্য রুব্রিকগুলো আমি হয়তো দেখাতে পারবো না। আগামীকাল দেখে বলতে হবে, এখন নলেজের উপর বলে দিতে হবে। রুব্রিক পাওয়ার কোনোভাবে সেভ করতে পারতেছি না, পাওয়ারটা কেন ডিস্টার্ব করতেছে বুঝতেছি না। কালকে পাওয়ার ঠিক করতে হবে। কানেকশন পাচ্ছে না, ঠিক আছে। পাওয়ার পাচ্ছে না যেহেতু আমরা আলোচনা করি এমনি, তারপরে দেখা যাবে। ঠিক আছে, শুরু করি আমরা। একটা কেস দিয়ে শুরু করি। কেসটা হলো আপনার 24 আপনার ছেলে, পোশাক খুব মোটামুটি স্মার্ট পোশাক পরে এসেছে। তা আমি সবসময় আপনাদেরকে বিস্তারিত বলি যে অনেক সময় আমরা ইন জেনারেল কেসগুলোতে তার বসার ঢং, পোশাক, এগুলো তার কী ধরনের পোশাক পরে আপনার সামনে আসছে এগুলো কেউই নজর করেন না। এগুলো কিন্তু একটা মেডিসিনের, একটা ড্রাগের আপনার চেনার জন্য পুরো ড্রাগটা রিপ্রেজেন্ট করে না, তবে ড্রাগটা চিনতে অনেকটা হেল্প করে। তো সেজন্য লেখা হয়েছে এখানে। তার মেইন প্রবলেম হলো নাকের পলিপাস। এটা আমাদের দেশে কমন প্রবলেম, প্রচুর লোকের এই সমস্যা, এবং তারা বিভিন্ন ধরনের মেল ট্রিটমেন্ট করে, বিভিন্ন ধরনের চিকিৎসা করেছে, যেটা সাধারণত হয়ে থাকে, তেমন কোনো উপকার হয়নি। তার প্রধান যে সমস্যা সেটা হলো শ্বাস নিতে অসুবিধা হয়, রাত্রে ঘুমের মধ্যে অসুবিধা হয়। যেহেতু মেডিসিনটা আমি আগেই বলে দিয়েছি, এখন প্রতিটা পয়েন্ট, প্রতিটা লাইন, প্রতিটি ইনফরমেশনের সাথে মেডিসিনের কোন কোন জায়গায় আপনাকে নক করতে হবে সেটা খেয়াল করতে হবে, ঠিক আছে। রুগী কোথায়, কতদিন, কোন ডাক্তারকে দেখিয়েছে বিস্তারিত বলে। লাইকোপোডিয়ামেরই একটা বড় প্রবলেম। লাইকোপোডিয়ামের মূল থিমটা যদি আপনি বুঝেন তাহলে সেটা হলো যে সে পাওয়ার চায়, লাভ পাওয়ার। তার পুরো সেন্টারে লাভ পাওয়ার বসে আছে, এবং এই লাভ পাওয়ারকে বেস করেই তার জীবনের সমস্ত কার্যক্রমগুলো পরিচালিত হয়। এটা লাভ পাওয়ার, এই শব্দটা আপনি পেশেন্ট আপনাকে বলবে না, তার আচরণ, কথায়, তার যে এক্সপ্রেশন, তার যে বলার নমুনা, এখান থেকে আপনাকে লাভ পাওয়ার সম্বন্ধে বলবে।
আলোচনা করব আমরা। এই যে পেশেন্ট, আপনি যা জিজ্ঞেস করবেন তার থেকে অনেক বেশি বলে ফেলবে। আপনি হয়তো জিজ্ঞেস করলেন কী কী চিকিৎসা করেছেন, পেশেন্ট বলল আমি আপনার এই চিকিৎসা করেছি। পেশেন্ট বিস্তারিত বলবে। যেখানে বিস্তারিত বলে, সরি, যেখানে পেশেন্ট বিস্তারিত বলে, ইন ডিটেল বলে, প্রয়োজনের চেয়ে বেশি বলে, যতটুকু ইনফরমেশন বেশি বলা মানে কি অনেক বেশি বলে। হয়তো আপনি কোশ্চেন করলেন কী কী চিকিৎসা করেছেন, বলে এলোপ্যাথি করেছি, হোমিওপ্যাথি দেখিয়েছিলাম একজনকে, আয়ুর্বেদিক ওষুধও খেয়েছিলাম, লাগিয়েছিলাম, এই পর্যন্ত। তো পেশেন্ট কোন হোমিওপ্যাথি ডাক্তারের কাছে দেখেছে, তিনি কতদিন ট্রিটমেন্ট করেছে, কী ধরনের চিকিৎসা করেছে, কোথায় কোন ডাক্তারের, ইন ডিটেলস বলার চেষ্টা করবে। হয়তো আপনি তাকে এত কোশ্চেনিং করেন নাই, কোশ্চেনিং কম করবেন, কোশ্চেনিং যা হবে তার থেকে অনেক বেশি ইন ডিটেল বলার চেষ্টা করে এরা। এটাকে আপনি লোকিয়াসিটি ইন জেনারেলি বলতে পারেন, বাট স্পেসিফিক এটা লোকিয়াসিটি একটা পার্ট, তবে সেটা হলো বুস্টিং। লাইকোপোডিয়াম সবসময় নিজেকে বুস্ট করে, নিজেকে সবসময় বুস্ট করে, প্রয়োজনের চেয়ে অনেক বেশি বলে। লাইকোপোডিয়াম নিজেকে সবসময় বুস্ট করে, প্রয়োজনের চেয়ে অনেক বেশি বলে, তবে এলোমেলো বলে না। যে এই প্রসঙ্গে আপনি কোশ্চেন করবেন ওই প্রসঙ্গের অনেক বেশি পরিমাণে ইনফরমেশন দেয়। আমরা ইয়ের ক্ষেত্রে দেখছিলাম, হাইওয়েসের ক্ষেত্রে দেখেছিলাম যে তারা অনেক কম ইনফরমেশন দেয়, প্রয়োজনের মধ্যেই তারা আপনাকে সীমাবদ্ধ রাখতে চায়। এর ক্ষেত্রে অনেক বেশি টকেটিভ, সে অনেক টকেটিভ ঠিক না, অনেক বেশি ইনফরমেশন আপনাকে দেবে। এটাকে বলে আমাদের রেপার্টরির ভাষায় বলে বুস্টিং। রোগী ডাক্তারকে জিজ্ঞেস করে আমার সমস্যাটা কি ডাক্তার সাহেব ভালো হবে? রোগী বলে আমার বদ্ধ জায়গায় অনেক কষ্ট হয়, আমি যখন ক্রাউড এরিয়াতে যাই, যেটাকে মেডিকেল টার্মে বলে অ্যাগ্রোফোবিয়া, ওপেন স্পেস বা অনেক লোকের মাঝে গেলে ভয় পায়, মনে হয় যেন দম বন্ধ হয়ে যাচ্ছে, সাফোকেশন হয়ে যাচ্ছে। তো আপনি তাকে জিজ্ঞেস করলেন রোগ নিয়ে আপনার কী ভাব। কোশ্চেনগুলো কিন্তু কেস টেকিং বলা হয় এই জন্য যে কোশ্চেনিং কীভাবে করবে এবং কী ধরনের ইনফরমেশন আসলে কী ধরনের কোশ্চেনিং করবেন। কোশ্চেনের একটা ফিক্সড আইডিয়া, একটা জায়গা তৈরি হয়ে আছে। রোগ নিয়ে কী ভাবনা হয়, বলে যে সার্জারি করতে বলে, কিন্তু সার্জারিতে আমার ভয় লাগে, ভাবি শেষে সার্জারি করাই লাগে, শেষে আবার সার্জারি শেষ পর্যন্ত করা লাগে। বিভিন্ন ন্যাচারাল যে সিস্টেম আছে সেটা দিয়ে চেষ্টা করেছে, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক, তারপরে বিভিন্ন ধরনের নেজাল ড্রপ উইথ এলোপ্যাথিক ডাক্তার, সার্জারি বিকল্প যে পদ্ধতিগুলো আছে সবগুলো সে করেছে, কিন্তু তেমন উপকার হয়নি। তো জিজ্ঞেস করলেন যে আপনি কী করেন, বলে যে আমি বিসিএসের জন্য প্রিপারেশন নিচ্ছি, এই জন্য আমাকে প্রচুর লেখাপড়া করতে হয়, আবার আমি মেডিটেশন করি, যোগা করি। তো যেহেতু নাকে পলিপাস বাড়া, এজন্য মেডিটেশনে কনসেন্ট্রেশন আসে না। যেমন প্রচুর মেডিটেশন করার আগে আপনার একটা করতে হয়, প্রাণায়াম করা লাগে, দমের এক্সারসাইজ করা লাগে, যারা মেডিটেশন করেন তারা জানেন। তো ওইটা করতে গিয়ে অনেক সময় দেখা যায় দম অবস্ট্রাকশন হয়, ব্রেক হয়। তো মেডিটেশনের যে রেজাল্ট, যোগার যে রেজাল্ট, প্রাণায়ামের যে রেজাল্ট, সেটা আমি পেতে পারি না ঠিকভাবে। আমি শ্বাস নিতে পারলে যোগাটা আমার ঠিক মতো হইতো, মেডিটেশনের রেজাল্ট আসতো, সেটা আমার আসে না। রুগী বলে আমি খুব সিম্পল পারসন, তবে আমি স্পিরিচুয়াল লাইন নিয়ে ভাবনা চিন্তা করি এবং স্পিরিচুয়াল প্র্যাকটিস করার চেষ্টা করি। স্পিরিচুয়াল বিভিন্ন বিষয় নিয়ে আমি পড়াশোনা করি, মেডিটেশন লাইন নিয়ে পড়াশোনা করি, আত্মার উন্নতি, সোলের ডেভেলপমেন্ট, এগুলো কিভাবে করা যাবে সেটা নিয়ে চেষ্টা করি। আজকাল দেখুন ইয়াং ছেলেদের মধ্যে অনেকের মধ্যে যারা মেডিটেশন লাইনে আছে, তারা স্পিরিচুয়ালকে অনেকটা প্রায়োরিটি দিয়ে এই লাইনে নিজেকে ডেভেলপ করার, নিজেকে মোটিভ করা, এগুলো তারা চেষ্টা করে। তো
এই পার্টের অংশ হিসাবে তাদের প্রাণায়াম, মেডিটেশন, যোগা এগুলোর একটা অংশ হলো দমের একটা দম নেওয়া ছাড়ার একটা প্রক্রিয়া। তো এটা করতে সে তার অসুবিধা হয়, এই জন্য সে ভাবে যে আমার স্পিরিচুয়াল লাইনে মন নিয়ন্ত্রণ, মন কন্ট্রোলিংয়ের জন্য যে প্রক্রিয়া আমি আগাচ্ছি, যেটা ডেভেলপমেন্ট যেটা আসা দরকার সেটা কম হচ্ছে। আমি যেহেতু আমার অরপেস লেভেলে, নস্টাল লেভেলে আমার সমস্যা আছে, তো কেস কন্টিনিউ করতে থাকেন। কি বলে দেখেন, এই পর্যন্ত আসলে আপনি লাইকোপিডিয়াম বোঝার কোনো সুযোগ নেই। তো পেশেন্ট বলে যে এই যে আমি বলেন আর কি চিন্তা আপনার মাথায় আসে, আপনি আর কি বিষয় নিয়ে ভাবনা করেন, এটা তো গেলে একটা পার্ট। বিসিএসের জন্য প্রস্তুতি নিচ্ছেন, ভালো কথা, প্রচুর পড়াশোনা করেন, স্পিরিচুয়াল লাইন নিয়ে কাজ করতেছেন, সেটাও খুব ভালো কথা। আর কি মনে হয় জীবন নিয়ে? এই যে আপনি স্পিরিচুয়াল মেডিটেশন এই 24 বছর বয়সে শুরু করেছেন, এতে আপনার এটা কি বুঝে সুঝে আপনি করেছেন, না অন্য কীভাবে করেছেন, না আর আপনার পরিবার কি আপনাকে এটা মেনে নিচ্ছে কিনা? স্বাভাবিকভাবে ইয়াং একটা ছেলে স্পিরিচুয়াল লাইনে চলে যাবে, পরিবার অনেক বিসিএসের জন্য যেহেতু প্রিপারেশন নিচ্ছে, সে নিঃসন্দেহে ভালো ছাত্র, পরিবার তার কাছে আশা করে যে সে ভালো জব করবে, পরিবারকে হেল্প করবে, বা পরিবারের একটা পজিশন তৈরি হবে। তো তাকে যখন এগুলো জিজ্ঞেস করা হয়, সে বলে যে দেখেন আমার পরিবার আমার কাছে অনেক প্রত্যাশা করে, আমি ভালো জব করব, একটা নাম হবে, আমার ফেমাস হবে। বিসিএসের ক্যাডারের লোকরা সাধারণত ফেমাস হয়ে যায়, হ্যাঁ, ধীরে ধীরে তারা ফেমাস হয়। তো আমি নিজেকে অনেক সময় ঠিক জায়গায় ঠিক করতে পারি না, আমি কি বিসিএস লাইনে থাকবো, বিসিএস দিয়ে ভালো জবের মধ্যে ঢুকে যাব, না স্পিরিচুয়াল লাইনে আমি চলে যাব। এটা নিয়ে আমি সবসময় কনফিউশনের মধ্যে থাকি, কোন দিকে যাব। এই কনফিউশন আমাকে অনেক কষ্ট দেয়, কিন্তু ডিসিশন নিতে পারি না। তো তাকে জিজ্ঞেস করা হলো, হঠাৎ আপনি স্পিরিচুয়াল লাইনে আসলেন কেন, বা এই ধরনের চিন্তা কেন আপনার মাথার মধ্যে আসে? বলে যে আমার মা ক্যান্সারে মারা যায়, তারপরে আমার মনের মধ্যে হঠাৎ করে একটা স্ট্রাইক করে যে মানুষের জীবনটা আসলে ক্ষণস্থায়ী। তখন মনে হলো যে না, এই জীবনে আমরা যেই ম্যাটেরিয়ালিস্টিক লাইফ নিয়ে যেই বিশেষ বিষয়গুলো নিয়ে আমরা যতটা চেষ্টা করি, স্পিরিচুয়াল নিয়ে একটু আমাদের ভাবনা চিন্তা করা দরকার। এরপর থেকে আমি এইটু নিয়ে পড়াশোনা শুরু করি, ধীরে ধীরে এটার মধ্যে আমি ইনভলভমেন্ট হতে থাকি। তাকে জিজ্ঞেস করলো আর কি করেন আপনি, বলেন আপনার দৈনন্দিন জীবন। বললো যে আমি জিমে যাই। তো আপনার কাছে প্রশ্ন আসবে, একজন স্পিরিচুয়াল লেভেলের ভাবনা চিন্তা করে সে কেন জিমে যায়? জিমে কেন যান, কারণটা কি? বলে যে আমি আর জিমে যখন আমি যাই বা জিমে এক্সারসাইজ যখন করি, তখন আমার কিন্তু ব্রিদিং প্রবলেমটা হয় না, শ্বাস প্রশ্বাসের প্রবলেম হয় না। তো জিম, আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা মানুষের যে চয়েস, এই চয়েসের মধ্যে বা সে যে জিনিসগুলো করে তার দৈনন্দিন জীবনে, এগুলোর মধ্যে তার একটা ব্যক্তিত্বের ফুটে ওঠে বা একটা ইন্টেনশন থাকে। একটা জিম কিন্তু সবাই যায় না, আপনাদের মধ্যে এখানে যারা আছে তাদের মধ্যে হয়তো একজনও যায় কিনা সন্দেহ আছে। যে ব্যক্তি জিমে যায় তার একটা উদ্দেশ্য থাকে, তার বডিটা, মাসেলটাকে কী করতে হবে, স্ট্রংনেস করতে হবে, একটা বডি ফিটনেস চেষ্টা চায়। এটা অন্যদের কাছে দেখতে বডি বিল্ডার একজন মানুষ মনে হবে। ইয়াং ছেলের কি এখন মনে করেন যে 50 বছর বা 40 বছর কেউ যদি যায়, তার ওয়েট বেড়ে গেছে, এখন তো মহিলাদের আলাদা জিম পাওয়া যায়, সেখানে সে যাচ্ছে, সেটা না আমি এক্সারসাইজ করতেছি আমার ওয়েট কমানো যায়, যেহেতু আমার থাইরয়েডের প্রবলেম আছে, আমার ডায়াবেটিস আছে। একটা 24 বছরের ছেলে নিয়মিত জিমে যায়, তার মানে হলো কি, সে তার শরীরটাকে সুঠাম দেহের অধিকারী করতে চায়। কেন করতে চায়? অন্যদের কাছে আকর্ষিত হতে চায়। এখন আকর্ষিত কার কাছে হবে সাধারণত? কেন আকর্ষিত হতে চায়? এটা দুটো কারণ। এক হলো বিপরীত লিঙ্গের কাছে, যেহেতু তার ফিমেল কোনো গার্লফ্রেন্ড থাকবে, তার কাছে সে যদি স্বাভাবিক ব্যাপার, এখনকার বর্তমান সময়ে তো আর ইমোশনাল দিকটার থেকে রিলেশন তৈরি, শুধু ইমোশনাল দিক থেকে রিলেশন তৈরি হয় না, এখন লুকিং সাইড, আউটলুকিংটা কেমন, এটার উপর ডিপেন্ড করে আজকে রিলেশন একজন আরেকজনের সাথে তৈরি করে। তো স্বাভাবিকভাবে সে জিমে যায়, তার বডি বিল্ডিং হবে, দেখতে সুন্দর দেখা যাবে, তার যে গার্লফ্রেন্ড তাকে লাইক করবে বা কোনো মেয়ের সাথে সে সম্পর্ক তৈরি করতে পারবে।
দেখেন কন্ট্রাডিক্টরি অবস্থাটা দেখেন, একজন স্পিরিচুয়াল লাইন প্র্যাকটিস করে, স্পিরিচুয়াল লাইনে চিন্তা করে, আবার সেই বিপরীতমুখী যেটা সাধারণত তার ওই দর্শনের সাথে মিল নেই সেই পথও সে হাঁটতেছে। আর কি করেন? আড্ডা ফাড্ডা দেন বন্ধুদের সাথে, হ্যাঁ আড্ডা দিই। তা আড্ডা দিলে তো সিগারেট খাওয়া লাগে, এটা ওটা খাওয়া লাগে, ইয়াং বয়স সেই বন্ধুদের সাথে আড্ডা দিলে তো সিগারেট খাওয়াই লাগবে, চা খাওয়া লাগে, বা আর আদার্স এর বাইরে। হ্যাঁ বন্ধুদের সাথে থাকলে আমি সিগারেট খাই, মাঝে মাঝে বন্ধুরা মানে সামনে যা পড়ে বন্ধুরা দেয়, না করি না, খেয়ে নিই। এখন আপনি বুঝেন যে একজন মানুষ, আমার ল্যাপটপটা আছে পাওয়ার পাচ্ছে না, তার জন্য আমি আচ্ছা খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট ছিল, তা কালকে এটা ঠিক করে আবার দেখাবো। রুব্রিকগুলো আমি দেখাতে পারতেছি না, আবার পাওয়ার শেষ হয়ে গেছে। একটা ইন্টারেস্টিং পার্সন দেখেন, একদিক দিয়ে সে একটা, এটাকে আপনারা কী বলবেন, এটাকে রুব্রিকের ভাষায় আপনারা কী বলবেন? এই ব্যক্তির নেচারটাকে কোন পয়েন্ট দিয়ে এক কথা আপনি বুঝাবেন? একদিকে সে স্পিরিচুয়াল, আমাদের দেশে প্রচুর লোক লাইকোপোডিয়ামের এই জন্য এই নেচারের, এরা খুব স্পিরিচুয়াল চিন্তা ভাবনা করে, স্পিরিচুয়াল প্র্যাকটিস করে, ভাবে মেডিটেশনটা স্পিরিচুয়ালের একটা অংশ, ইয়োগা স্পিরিচুয়ালের একটা অংশ, আত্মার সোল এগুলো স্পিরিচুয়ালের একটা অংশ, সেটা নিয়ে সে ভাবে এবং ওই পথে চলার জন্য সে নিজেকে আগ্রহী করে। বাট এর বিপরীত যেটা তার এই ট্র্যাকের সাথে রিলেশন নাই, এই ট্র্যাকের বিপরীত কন্ডিশন, সেখানের মধ্যে সে আবার অবস্থান করে। সে স্মোকার, আদার্স জিনিস সে গ্রহণ করে, তার গার্লফ্রেন্ড আছে, তাদের সাথে সময় কাটায়, সে জিমে যায়। এটা কেমন নেচারের মানুষ? এই সমাজে এরকম প্রকৃতির মানুষের সংখ্যা কিন্তু কোনো অংশে কম না। এটাকে বলে হিপোক্রেসি। এরা হলো হিপোক্রেট। আমরা ফসফরাজের ক্ষেত্রে বলছিলাম, ফসফরাজের হিপোক্রেটটা অন্যরকম, আর এর হিপোক্রেটটা অন্যরকম। এ যা বলে ভিতরে এবং বাইরের সাথে কোনো, হিপোক্রেসি তো আপনারা জানেনই, ভিতরে এটা হিন্দি মনের মধ্যে হলো এক চিন্তা, বাইরে হইলো আরেক চিন্তা, মুখে আল্লাহ আল্লাহ, ভিতরে হইলো যত খারাপ চিন্তা। আবার ইয়ের ভাষায় বলে যে মুখে রাম রাম, ভিতরে হইলো কি ভয়ঙ্কর চিন্তা, চান্স পাইলেই ইট মেরে দেবে অন্যের মাথায়। এই ক্যারেক্টার নিয়ে লাইকোপোডিয়াম চলে। এখানে কিছু কিছু রুব্রিকের সাথে আপনার সম্পৃক্ত হতে পারে, সেই রুব্রিক, দুটো রুব্রিক আমি এখানে আলোচনা করি যেটা লাইকোপোডিয়াম নাই, তবে মনে হবে যেন এই দুটো রুব্রিক এই কেসের সাথে রিলেটেড। ইউনিফিকেশন, সেন্স অফ ইউনিফিকেশন, ইউনিভার্সাল কনফ্লিক্ট, হায়ার কনসাসনেস অ্যান্ড ওয়ার্ল্ডলি এক্সিস্টেন্স। এরা ইউনিফিকেশন শব্দের অর্থ হলো একটা অন্য সত্তা, হায়ার সত্তার সাথে নিজেকে মিলিয়ে দেওয়া। এরা ভাবে, অনেক ব্যক্তি পাবেন এরকম যে তারা নিজেকে একটা নিজের সোলকে পিওর করার জন্য তারা চেষ্টা করে। নিজের সোলকে পিওর করার জন্য চেষ্টা মানে কি, সে চিন্তা করে যে আমার মধ্যে কী কী ত্রুটি বিচ্যুতি আছে, হায়ার সোলের সাথে যদি আমি সম্পৃক্ত হতে চাই তাহলে আমার ইউনিফিকেশন হওয়ার জন্য যে জিনিসটা আমার করা দরকার, সেই জিনিসগুলো থেকে আস্তে আস্তে নিজেকে সরাতে পারে। তবে তার মধ্যে কনফ্লিক্ট চলতে থাকে, হায়ার কনসাস এবং ওয়ার্ল্ডলি এক্সিস্টেন্স। হায়ার কনসাস মানে হলো উচ্চ কোনো একটা স্রষ্টা বা আত্মা বা অন্য কিছুর সাথে সে নিজেকে সম্পৃক্ত করতে চায়। আবার ওয়ার্ল্ডলি যে এক্সিস্টেন্স, এই পৃথিবীতে বাঁচার জন্য যা কিছু দরকার, আয় রোজগার, উপার্জন, ভালো মন্দ কিছু করা, এগুলোর মধ্যেও সে নিজেকে জড়াই ফেলতে চায়। এই যে কনফ্লিক্ট একটা কন্ডিশনের মধ্যে সে সবসময় থেকে যায়। এটা অন্য মেডিসিনের মধ্যে আছে, লাইকোপোডিয়ামের মধ্যে নেই। এখানে লাইকোপোডিয়ামের মধ্যে নেই, এজন্যই নাই। লাইকোপোডিয়াম আসলে যতটা বলে, এই ইউনিফিকেশন লোকেরা চেষ্টা করে, তারা হায়ার এক্সিস্টেন্সের সাথে নিজেকে লিঙ্ক করার চেষ্টা করে, কিন্তু করতে গিয়ে নানান ধরনের বাধার সম্মুখীন হয়, নানান ধরনের নাফসিক বাধা তাদেরকে বাধা দেয়। কিন্তু লাইকোপোডিয়াম বলে কিন্তু চেষ্টাই করে না। এটা হলো হিপোক্রেট, এত বেশি হিপোক্রেসি এরা। এদের এই সংখ্যা, আমি এই সোশ্যাল মিডিয়ার কারণে আমাকে খুব মেপে কথা বলতে হচ্ছে। আমি এত মেপে কথা বললে অনেক জিনিস আপনাদের বুঝতে অসুবিধা নয়, তবে ইনডাইরেক্ট আমি আপনাদেরকে বলি, সমাজের মধ্যে এরকম শ্রেণী অনেক মানুষ পাবেন
যাদেরকে আপনারা চিনেন, কোনো কারণে আপনার পেশেন্ট হয়ে গেছে, হয়তো সে লেবাস খুবই ধার্মিক, কিন্তু আচার আচরণের মধ্যে এটা পুরোটাই হলো তার শোডাউন। আমি কোনো ব্যক্তিকে ডোন্ট মাইন্ড, কেন এখানে অনেকেই শুনতেছে, অনেক পরে অনেক লোক শুনবেন, আমি কোনো ব্যক্তি কোনো সিস্টেমকে সমালোচনা করি, জাস্ট এখানে ড্রাগ সিলেকশনের জন্য যতটুকু করা দরকার, কোনো সিস্টেমের প্রতি আমার কোনো বিদ্বেষ নেই। এরকম কিছু ব্যক্তি পাবেন যাদের হিপোক্রেসি, এরকম মানুষ যাদের দেখে মনে হবে আরে বাপরে বাপ, এবং এরা অন্যকে তাদের ফাঁদে ফেলে, লাইকোপোডিয়াম অন্যকে তার ফাঁদে ফেলে কী দিয়ে? এই গেট আপ দিয়ে। এই গেট আপ দিয়ে, কী গেট আপ এটা আমি বলছি না, আপনারা বুঝে গেছেন। এই গেট আপ দিয়ে অন্যদেরকে ফাঁদে ফেলে আর এই সুবিধা নিতে থাকে, ভিতরে তার সমস্ত গলত। তাহলে লাইকোপোডিয়ামের মধ্যে এখানে তিনটা জিনিস আমরা দেখলাম, একটা হলো বুস্টিং, গ্রেট পারসন এবং হিপোক্রেসি। এই কেসটার মধ্যে তিনটা পয়েন্ট আমরা দেখলাম, একটা হলো হিপোক্রেসি একদম ক্লিয়ার। এই পার্সনকে এখন যাদেরকে আমরা চিনি না, রুগী হিসাবে আসবে, এইটাকে এই জাতীয় লাইকোপোডিয়াম আপনি কীভাবে বুঝবেন? এটাকে বোঝার জন্য তার সাথে আপনি আস্তে আস্তে ভিতরে যেতে হবে। ব্যক্তি কোনো না কোনোভাবে আপনার কাছে তার অবস্থান তুলে ধরবে, বলে আপনার গার্লফ্রেন্ড তো আছে, হ্যাঁ আছে, তার সাথে সম্পর্ক কেমন আছে, মাঝে মাঝে একজন ব্যক্তির মধ্যে দেখবেন কনফ্লিক্ট এবং বিপরীত অবস্থা, যে চিন্তাগুলো সাধারণত এই শ্রেণীর মানুষ তার উচিত না, সেই শ্রেণীর মানুষ ওই চিন্তাগুলো, বিপরীত চিন্তাগুলো সে করে বা বিপরীত কাজগুলোর সাথে সে সম্পৃক্ত। ইন ডিটেলসে যাচ্ছি না, আপনারা বুঝবেন। এরপরে আসেন হিপোক্রেসির সাথে কী আসবে? নো কনফিডেন্স। লাইকোপোডিয়ামের এটা একটা অ্যাঙ্গেল, আর একটা হলো কনফিডেন্সের অভাব। সে নিজের উপরে 100% কনফিডেন্ট না। কীভাবে কনফিডেন্ট না, পরে আলোচনা করে আসবো। অনেক বেশি বলে, এটাই হলো বুস্টিং করে, যা জিজ্ঞেস করা হয় নাই তা বলে, পুরা বলে। 2 ঘন্টা কেস নিলেন, মনে করেন আপনি 2 ঘন্টা ধরে কেস নিলেন, আমরা অনেকে বলে না আমাদের সিস্টেমে 3 ঘন্টা লাগে কেস নিয়ে, তারপর আমরা একটা ড্রাগ সিলেক্ট করি। 3 ঘন্টা আপনি কেস টেকিং করলেন, কিন্তু কেস টেকিংয়ের মূল থিমে পেলেন না। কেস টেকিং 3 মিনিটে আপনার হয়ে যেতে পারে, কোনো সমস্যা নেই, আপনি মূল থিম পেয়ে গেছেন। এরপর তো অপ্রয়োজনীয় কথা বলে রুগীর সাথে টাইম কিল করবেন, কেন নাহলে তো পেশেন্ট মনে করবে যে ডাক্তার সাহেব গেলাম আর আসলাম, বিরক্ত ফিল করবে। এখন ফ্রুটফুল কেস টেকিং হতে হবে। একটা কেস টেকিংয়ের মধ্যে যেন আর্ট থাকে। সাধারণত 3 পাতা 4 পাতা 5 পাতা লিখিয়ে ফেললাম কেস টেকিং করে, কাজের কাজ কিছুই হলো। আমি ডোন্ট মাইন্ড কিছু লোকের কাছে আমি আবার আমার একটা কিউরিওসিটি আছে, অনেক কাজের জায়গায় আমি যাই, দেখি তারা কী করে, যদি কিছু পাওয়া যায়। এক জায়গায় গিয়ে দেখলাম অনেক লম্বা কেস টেকিং তারা করে, শেষে ওষুধ দিল আর্নিকা। আমি বললাম আর্নিকা কেন দিল? কোনো এটা কজেশন আছে। কী কজেশন? আঘাতের ইতিহাস। সর্বনাশ! এখন কি এই ধরনের হোমিওপ্যাথি আজকে যে অবস্থানে এসেছে বর্তমান প্রেজেন্ট কন্ডিশনে, আপনি যদি 200 বছর আগের হোমিওপ্যাথি চিন্তা করেন, বর্তমান হোমিওপ্যাথি এক। এখন হোমিওপ্যাথি এমন জায়গায় গিয়ে মার্চ করতেছে, কোমা পেশেন্টের সাথে মানে কি রিভাইভ করে নিয়ে আসতেছে। এখন যদি আপনি কজেশন যে আপনি মনে করতেছেন যে আঘাত, এখন মনে করেন যে আঘাত পায়নি এমন কোনো লোক আছে, সবাই এটি কজেশন তো এটা একটা ভাবনা। আমি বলি এটা কোনো না কোনো জায়গায় তখনকার সময় রাইটাররা লিখে গেছেন, আমাদের তারা ওল্ড হিস্টোরি হয়, কিন্তু তাই বলে এখন আপনি কজেশন ধরে কোনো কেস দিতে পারবেন? কজেশন হয়েছে আর্নিকা দেবেন, এটা তো হলো এনিওয়ারের অর্গাননকে অস্বীকার করা। যদি উনি কোনো জায়গায় লিখে গেছেন, কিন্তু উনি আবার আরেক জায়গায় লিখে গেছেন টোটালিটি অফ সিমটম, অবজারভেশন, পার্সোনালিটি, ইন্ডিভিজুয়ালাইজেশন, তাহলে আপনি কোনটাকে অস্বীকার করেন? আসলে সময়ের সাথে সাথে চিকিৎসা বিজ্ঞান অনেক ডেভেলপ হয়েছে, এই ডেভেলপমেন্টটাকে আমাদের বুঝতে হবে, তাহলে আমাদের জন্য সহজ হবে। আমি কজেশন ধরে আর্নিকা দিয়ে দিলে রুগী ভালো হয়ে যাবে, কজেশন দূরে এলে পরের মেডিসিন দিব, এটা এই সময় এসে আমরা এরকম ভাবনা চিন্তা করতে পারি না। কারণ হোমিওপ্যাথিক যে জয় জয়কার অবস্থা, এখন হোমিওপ্যাথিক সায়েন্স নিয়ে যে মানুষের ভাবনা, এখন যে অনেক ডিপ লেভেলের চিন্তা এখন বেড়েছে, এটাকে এখন আগের সহজ অবস্থানে এখন আর নাই। এখন তারা চ্যালেঞ্জ করতে পারে যে কোনো জায়গায়। তারা আমাদের অনেক পেশেন্ট আছে, অনেক আমাদের আপনজন আছে যারা হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছে, আমরা তাদেরকে
চ্যালেঞ্জিং হিসাবে নিচ্ছি, মনে হচ্ছে তারা 3 মাস যদি ক্যান্সার রুগীকে বাঁচিয়ে রাখতে পারেন, 75 বছরের রুগী, হ্যাঁ, তাহলে আর আপনি কী চান? এর থেকে কী চান? 3 মাস তো বেঁচে আছে, পরেরটা পরে, এখনও তো মরে নেই, এখন 3 মাস হয়ে গেছে, আরও আল্লাহ ইচ্ছা করলে 1 বছর 2 বছর 5 বছরের বয়স তো এগুলো 75-75। এখন এলোপ্যাথি ডাক্তার বলছে এটা কোনোভাবে সার্জারি করা সম্ভব নয়, কেমো দিতে হবে, মানে কেমো দেওয়া সম্ভব নয়। তো আপনি হোমিওপ্যাথি দিয়ে এখনকার হোমিওপ্যাথি সে আগের হোমিওপ্যাথি নেই। এখন ওইরকম চিন্তাভাবনা করে যদি আগান তাহলে আপনি হয়তো কিছুটা হবে, কিন্তু মূল যে সুর সেখান থেকে আমরা সরে যাব, চ্যালেঞ্জিং জায়গায় আমরা যেতে পারবো না। এবং চ্যালেঞ্জিং করার জন্য হোমিওপ্যাথির জন্ম হয়েছে। এবং দেখেন এখন অনেক অ্যালোপ্যাথ ডাক্তাররা হোমিওপ্যাথি প্র্যাকটিস করতেছে, ট্রিটমেন্ট না প্র্যাকটিস করে। কেন করে তারা কিন্তু বুঝে গেছে এর মধ্যে কী আছে। আমরা ডাইরেক্ট হোমিওপ্যাথিতে এসে বুঝতে পারিনি, তারা কিন্তু বুঝে গেছে। এবং আমি অনেক ডাক্তার দেখি যে এই ফেসবুকের মধ্যে তাদের সাথে MBBS নাম আছে, আবার হোমিওপ্যাথি কেউ DSMS করছে, কেউ BSMS করেছে, কিন্তু তারা বুঝেছে যে না, এইটা একটা ডাইনামিক লেভেলে, এনার্জি লেভেলের ট্রিটমেন্ট। এর মধ্যে এনার্জি আছে, পৃথিবীতে যা কিছু ঘুরতেছে সব এনার্জির উপরে। এনার্জি ছাড়া কিছুই নাই, পৃথিবী নিঃশেষ হবে এনার্জি দিয়ে। ডাইনামিক লেভেলে পৃথিবীর রোগ হচ্ছে ডাইনামিক লেভেলে, পৃথিবী টিকে আছে ডাইনামিক লেভেলে, এবং মানুষের শরীরের ভিতরে যে চেঞ্জ হচ্ছে সেটাও ডাইনামিক লেভেলে। হ্যানিম্যান সাহেব যে কথা বলে গেছে আজকে 200-250 বছর আগে, তখনকার ওনার কত দূরদর্শী চিন্তা ছিল। এর মধ্যে দেখেন এলোপ্যাথিক চিকিৎসা বিজ্ঞান হাজার হাজার গুণ ডেভেলপ হয়েছে এই অল্প সময়ের মধ্যে। 200 বছর আগে হ্যানিম্যানের সময় যে এলোপ্যাথ ট্রিটমেন্ট ছিল, এখন আর সেই এলোপ্যাথ ট্রিটমেন্ট নাই। এখন মানে অন্যরকম একটা ব্যাপার, এগুলো নিয়ে আলোচনা করে লাভ নেই। যেটা বলছিলাম, আমরা বুস্টিং অনেক বেশি বুস্টিং করে, যা জিজ্ঞেস করা হয় তার থেকে অনেক বেশি বলে। তাহলে রুগী বিভিন্নভাবে ডাক্তারের নলেজ জাস্টিফাই করে ট্যালেন্টের সাথে। এটা দেখবেন আপনি। এই জন্য লাইকোপোডিয়ামের মধ্যে ইন্টেলিজেন্ট রুব্রিক আছে। এই ব্যক্তি একদিকে আপনার স্পিরিচুয়াল লেভেলের উন্নতি করতে চায়, আবার সিগারেটও খায়, তার গার্লফ্রেন্ডও আছে, জিমে যায়, আর অন্য অন্য জিনিসও সে গ্রহণ করে, মাঝে মাঝে বন্ধুদের পাল্লায় করে। এখানে কি দেখলেন? এখানে দুটো মেডিসিন। আপনারা পুরনো লোকরা হয়তো বুঝবেন, নতুন লোকরা হয়তো পরে বুঝবেন। দুটো মেডিসিন এখানে প্যারালাল চলে, একটা হলো ভেরেক্টামেলবাম, একটা হলো লাইকোপোডিয়াম। তা আপনি ভেরেক্টামেলবামের সাথে লাইকোপোডিয়াম কীভাবে ডিফারেন্স করবেন? মনে হতে পারে ভেরেক্টামেলবাম ডার্টি মেডিসিন, ঠিক এই ধরনের ক্যারেক্টার ভেরেক্টামেলবামের মধ্যে অনেক বেশি। তবে ভেরেক্টামের মধ্যে যে জিনিসটা নাই, ফ্লাটারিং নাই, ডিপ্লোম্যাটিক নাই। এই পেশেন্ট যেভাবে রিয়াকশান দেয়, ভেরেক্টামেলবাম এভাবে রিয়াকশান দিতে পারে। অর্থাৎ ইন্টেলিজেন্ট লেভেলের মধ্যে ভেরেক্টামেলবাম নাই, ইন্টেলিজেন্ট রুব্রিকের মধ্যে ভেরেক্টামেলবাম নাই। ভেরেক্টামেলবাম সব কিছু তার চাহিদার জন্য করে, ডার্টি ওয়েতে করে। এটা কিন্তু আশপাশের লোকরা বুঝে যায়। এই জন্য ভেরেক্টামেলবামের আশপাশের লোকরা তাকে খুব একটা ভালো দৃষ্টিতে দেখে না। কিন্তু লাইকোপোডিয়াম এমন সব কাজ করবে কেউ বুঝতে পারবে না। 30 বছর আগের কারোর প্রতি যদি কোনো প্রতিশোধ পড়া না থাকে, 30 বছর পরে ও প্রতিশোধ নিয়ে দেবে। কে নিয়েছে, কাকে কী দ্বারা নিয়েছে, ও যার প্রতিশোধ নিয়েছে সেও জানতে পারবে। এরকম ইন্টেলিজেন্ট এবং ট্যালেন্ট লোক। তো সে এই যদি স্পিরিচুয়াল লেভেলের একজন মানুষ, আবার বিপরীত পার্শ্বে উল্টা কাজকর্ম সে করতে অভ্যস্ত। এখানে যা কিছু সে করে তার মধ্যে একটা ডিপ্লোম্যাটিক নেচার থাকে। ডিপ্লোম্যাটিকের মধ্যে আপনার ম্যাগমিওর এবং আমরা গত ক্লাসে বলছিলাম লাইকোপোডিয়াম আছে। লাইকোপোডিয়ামের মধ্যে অল জায়গায় সে ডিপ্লোম্যাটিক একটা ক্যারেক্টার বহন করবে এবং ডিপ্লোম্যাটিক আচরণের মধ্যে সে চলবে। এই ভেরেক্টাম এই জায়গাটার মধ্যে পারে না। আপনি চেম্বারের মধ্যে যখন দেখবেন, দুটো সংক্ষিপ্ত আইডিয়া আপনাদেরকে দিই। লাইকো আপনার চেম্বারে যখন ঢুকবে তখন অবজার্ভ করবে যে ডাক্তার সাহেবের জ্ঞান, নলেজ, যোগ্যতা, মেধা, অর্থনৈতিক কন্ডিশন এবং খুঁটির জোর কতটুকু আছে, এটা দেখে ধীরে 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 রাইজ করবে। যদি দেখে যে না এরা শক্তিশালী জায়গা, সে ওই লেভেলটা ঠিক রাখবে। শুরু করবে আস্তে আস্তে, পোলাইটলি, জেন্টলি, ফ্লাটারিংলি, যখন যাওয়ার আগে হার্ডলি দিয়ে শেষ করে যাবে, হার্ডলি দিয়ে শেষ করে যাবে। এটা লাইকোপোডিয়ামের কথা। আর ভেরেক্টাম শুরু করবে হার্ডলি। এই ডাক্তার সাহেব কী করবেন, একটা ডার্টি নেচার নিয়ে আপনার কাছে ঢুকবে।
যখন আপনি তার উপরে প্রভাব বিস্তার করবেন, এর কী করতেছেন, কী বলতেছেন আপনি, তখন সে চুপ হয়ে যাবে, বলছে না এইটা ফ্যাসিস চলো, অর্থাৎ নিজের মন নিজে, না ডাক্তার সাহেব আসলে তো আমি ওসব বলি নাই, আমি আসলে বুঝতে পারি নাই এটা, না 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 মাইন্ড করবেন না, এটা মানে যা সে বলে সেটাকে আবার গিলে খায়। এটা ইন্টেলিজেন্সের, একটা ইন্টেলিজেন্ট পার্সনের কাছে এটা আপনি কখনো আশা করতে পারেন না। ব্যারেকটামের মধ্যে ইন্টেলিজেন্সই নাই, সে নিজেকে সবসময় হায়ার সুপ্রিম অথরিটির সাথে সম্পৃক্ত করবে, আর লাইকও তার নিজের শক্তি দিয়ে চলবে, নিজের পাওয়ারকে সে ইউজ করার জন্য চেষ্টা করবে, তবে সুপ্রিম অথরিটির সাথে সেটাও করে, কিভাবে করে সেটা পরে আলোচনার মধ্যে আসছে। তাহলে আমরা কি দেখলাম, জিমে যায় তার বডি বিল্ড হওয়ার জন্য, সোশ্যাল পজিশন তৈরি করার জন্য, সবাই তাকে চিনবে, সবাই তাকে সম্মান করবে, স্যালুট দিবে, সালাম দিবে, তাহলে তার কি হবে, একটা গ্রুপ তৈরি হবে, পাওয়ার পজিশন, এটার জন্য সে সারা জীবন চেষ্টা করে যায়, কিন্তু অনেক ক্ষেত্রেই সে পায় না, আবার অনেক ক্ষেত্রে সে অনেক লাইকোপোডিয়াম সফল হয়, অনেক লাইকোপোডিয়াম সফল হতে পারে না। যারা সফল হতে পারে না তারাই আপনার মনে করেন ডিজিজ কন্ডিশনে চলে যায়, তারাই সিক কন্ডিশনে চলে যায়। তাহলে লুকিয়াসাস, কাওয়ার্ডিস, রিজন পাওয়ার ইনক্রিজ, হিপোক্রেসি, শার্লাটেন শব্দের অর্থ হলো সে তার নলেজ, আনইউজুয়াল নলেজ কথা বলবে। সালফারের ক্ষেত্রে আমরা সালফারের আলোচনা আমরা বলছিলাম, যেটা তার প্রয়োজন নেই সেখানের মধ্যে সে নিজেকে এন্ট্রি করবে, দেখাবে যে সেটাও সে জানে। এবং রিজন পাওয়ার ইনক্রিজ, পাওয়ার সব জায়গায় দেখবে যে লাইকোপোডিয়ামের একটা পাওয়ার আছে, সেই তার সে যে কাজগুলো করে। এখন একটা লোক স্পিরিচুয়াল লোক, সে আবার সিগারেট পান করে, তাহলে আপনার কোশ্চেন আসে না, সে দেখাবে কেন এটা সে করে, ডিপ্লোম্যাটিক এবং ইন্টেলিজেন্টের সাথে সে দেখাবে যে না এটার পিছনে একটা যুক্তিক আছে। সব আমি এরকম রুগী দেখেছি, সব জিনিস জীবনে বাস্তবে সব জিনিস একবার খেয়ে দেখা দরকার, টেস্ট করা দরকার, তাহলে তো আপনি বুঝতে পারবেন না। আপনি যখন কোনো যে ফেস করবেন, এইভাবে আপনাকে যুক্তি দিয়ে বুঝাবে, এভাবে বলবে রিজন, হয়তো আপনি এগ্রি করবেন না, কিন্তু আবার খণ্ডাতেও পারবেন না। রিজন ইনক্রিজ পাওয়ারের অলারা যেভাবে ও ডাক্তারের সাথে কথা বলে, বোঝানোর চেষ্টা করে সে যে কাজগুলো কেন করতেছে, রিজন দিয়ে, পাওয়ার দিয়ে, তার পাওয়ারকে ইনক্রিজ করে রিজন দেয় যে হ্যাঁ এটা এই জন্য করেছে। বাট যিনি তার বিপরীত পার্সন থাকে তিনি তার সাথে এগ্রি করে না, কিন্তু এটাকে খণ্ডাইতে পারে না বলে চুপ থাকে। আন্ডারটেকিং মেনি থিং, পারসিভিং নাথিং, এরা অনেক কিছু চিন্তা করে, অনেক কিছু ভাবে, কিন্তু বাস্তবে যেমন স্পিরিচুয়াল লেভেলে অনেক বড় কিছু হবে, মেডিটেশন করবে, ধর্মীয় কাজকর্ম করবে, আধ্যাত্মিকতার অনেক উপরে লেভেলে যাবে, এসব নিয়ে তারা অনেক ভাবে, চেষ্টাও করে, কিন্তু ফিনিশিং দিতে পারে না। এটা লাইকোপোডিয়ামের মধ্যে একটা বড় ধরনের প্রবলেম। এরা ডিক্টেটরিয়াল পাওয়ার লাভ এবং ডোমিনেট করে যারা তার কাছে দুর্বল থাকে, যারা একটু দুর্বল প্রকৃতির মানুষ থাকে তাদেরকে এরা ডোমিনেট করে। এটা হলো লাইকোপোডিয়ামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই যে বুস্টিং করা, আপনি জিজ্ঞেস করেন, এটা হলো লাইকের খুব গুরুত্বপূর্ণ বিষয়। বেশ কিছু লাইকের মধ্যে আমরা দেখব এরা আপনি যা জিজ্ঞেস করবেন বেশি বলে ফেলবে, ওভার ইনফরমেশন দিবে আপনাকে। ডাক্তার জিজ্ঞেস করে তার চেয়ে বেশি বলে। এই যে ফ্ল্যাটারিং, ডিপ্লোম্যাটিক, সার্ভাইল, স্ট্রং দেন, তার চেয়ে যারা স্ট্রং তাদেরকে সে কী করবে, ফ্ল্যাটারিং করবে, তাদের সাথে ডিপ্লোম্যাটিক নেচারের আচরণ করবে, সার্ভাইল করবে এবং বর্ষতা স্বীকার করবে। হার্ট ফর ইনফিরিয়র, কাইন্ড ফর সুপিরিয়র, যারা দুর্বল, যারা মনে করবে যে তার থেকে শক্তিহীন এবং যাদের উপর প্রভাব বিস্তার করতে পারবে তাদের উপর সে পাওয়ারকে প্রয়োগ করবে। লাইকের মধ্যে কি থাকে, ফেয়ার থাকে এবং কনসার্ন তার মধ্যে কাজ করে, এটা ফেলিওরের কনসার্ন কাজ করে, এটা একটু ভিতরে খুব ভীত এবং এদের মধ্যে একটা ভয় কাজ করে, না জানি আমি ফেল করি কিনা। তাদের যে পারফরমেন্স যেটা আছে এটাকে সবসময় চেষ্টা করে ভালো কিছু করার জন্য, ভালো কিছু দেখানোর জন্য চেষ্টা করে, যাতে লোকজন জানতে না পারে সে ইম্পর্টেন্ট। এখানে ইম্পর্টেন্ট মানে ফিজিক্যাল লেভেলে ইম্পর্টেন্ট শুধু না, আমরা ইম্পর্টেন্সই বলি। এখানে হলো যে তার স্টেমিনা, সে যে কাজটা করতেছে এই কাজটা শেষ করতে পারবে কি না, এটা যদি শেষ করতে না পারে তাহলে তো লোকজন বলবে যে তাকে দিয়ে কিছুই হয় না, তাহলে তার সোশ্যাল পজিশন হারিয়ে ফেলবে। এই জন্য সে তার উইকনেস, লাইকোপোডিয়াম তার উইকনেস সবসময় লুকিয়ে রাখে এবং উইকনেস যাতে অন্যের কাছে প্রকাশ না হয় এই যার জন্য সবসময় সে সচেতন থাকে
এবং নিজেকে একজন বাইরের লোকদের কাছে নিজেকে একজন সাহসী, একজন ব্রেভ পারসন দেখানোর জন্য চেষ্টা করে। বাট ভিতরে ভিতরে সবচেয়ে দুর্বল এবং নাজুক একজন ব্যক্তি, দুর্বল নাজুক ব্যক্তি। ডবল রোলের মধ্যে আমরা প্রথমে দেখেছি, এই জায়গাটা সব জায়গার মধ্যে আপনারা দেখবেন। লাইকোর বাচ্চার মধ্যে কি থাকে, সবচেয়ে ফেয়ারফুল বাচ্চার মধ্যে আমরা দুটো মেডিসিন দেখি, একটা হলো লাইকো, একটা স্টেমোনিয়াম। আপনার চেম্বারে যদি স্টেমোনিয়ামের বাচ্চা আসে, প্রচণ্ড কান্না শুরু করে দিবে। কেন? বাচ্চা জন্মের পরে তো ভ্যাকসিন নেওয়ার অভিজ্ঞতা আছে, তাই না? আপনার 2 বছর পর্যন্ত তো অনেকগুলো ভ্যাকসিন নিতে হয় বাচ্চাদেরকে। এই জন্য বাচ্চা বড় হইতে হইতে দেখতে থাকে যে কী ইঞ্জেকশন কী জিনিস, এটা কিন্তু তাদের অভিজ্ঞতা হয়ে গেছে। এই জন্য ডাক্তার, অনেক বাচ্চা যারা স্টেমোনিয়ামের বাচ্চা, তারা ডাক্তার দেখলে, ডাক্তারের চেম্বার দেখলে ওরকম একটা চেয়ারে বসে আছে, গলার মধ্যে স্টেথোস্কোপ আছে, বা ডাক্তারের একটা জায়গা দেখলেই তারা ভয় পায়, কান্না শুরু করে। ছোটো বাচ্চা, এটা স্টেমোনিয়ামের মধ্যে বেশি। এবং স্টেমোনিয়াম সবসময় এত জোরে চিৎকার করে, কান্না করে এবং মাকে জড়াই দেয় এবং বলে সে তাকে যতক্ষণ পর্যন্ত চেম্বার থেকে তাকে বের করে নেওয়া যায় ততক্ষণ পর্যন্ত সে কান্না করতে থাকে এবং বাধ্য হয়ে পরিবারের লোকরা তাকে বের করে নিয়ে যায়। এরকম স্টেমোনিয়ামে প্রচুর আপনারা দেখবেন ফেয়ার ইঞ্জেকশন, ফেয়ার ডক্টর, ফেয়ার পেইন, ফেয়ার সাফারিং, এই ধরনের রুব্রিক আপনারা প্রচুর পাবেন। বাট লাইকোপোডিয়ামের মধ্যে এই যে ফেয়ার এবং অ্যান্টিসিপেশন থাকে ভিতরে, কিন্তু নিজেকে সে প্রুভ করতে চায় যে তার এবিলিটি আছে নিজের মধ্যে। ফেয়ার অ্যান্টিসিপেশন, খারাপ কিছু ঘটার। লাইকোর বাচ্চা যেটা বলতেছিলাম, এটা আমি মিস করে গেছি, এটা আমি পরে বলতেছি আপনাদের। লাইকোর বাচ্চা এখানে, আর স্টেমোনিয়ামটা বললাম, লাইকোরটা আমি পরে বলতেছি। ইন জেনারেল লাইকের মধ্যে একটা ফেয়ার অ্যান্টিসিপেশন থাকে ভিতরে, নিজেকে সে প্রুভ করতে চায় তার এবিলিটি আছে, কম্পিটিটিভ করার ক্ষমতা আছে, গ্রেট অ্যাম্বিশন, তার মধ্যে প্রচণ্ড অ্যাম্বিশন আছে। অ্যাম্বিশন না থাকলে তো পাওয়ার অর্জন করা যায় না, পাওয়ার সবার উপরে থাকে, সুপিরিয়র একটা ব্যাপার সবার। এই জন্য তার মধ্যে প্রচণ্ড অ্যাম্বিশন, কিন্তু অ্যাম্বিশনে পৌঁছানোর জন্য যে স্টেমিনা দরকার, যে সাহসিকতা দরকার, এটা তার মধ্যে সবচেয়ে কম। কিন্তু পরিস্থিতি সে বুঝে বুঝে ডিপ্লোম্যাটিক করে সে তার পাওয়ারে চলে যায়, কখনো ফ্লাটারিং করে, কখনো ডোমিনেট করে। এখন সে একটা কম্পিটিটিভ নেচার থাকে এবং গ্রেট অ্যাম্বিশন থাকে, এবং স্টেজে উঠে তার স্পিচ ভালোভাবে দেয়, অডিয়েন্স তালিয়ে দেয়, তার মূল্য বেড়ে যায়, প্রশংসা পায়। দেখবেন লাইকোপোডিয়ামের ভিতরে খুব দুর্বল থাকে। এটা কীভাবে বুঝবেন? যখন তারা, আমরা অনেক দেখি, যখন তারা কোথাও স্পিচ দিতে যায়, তখন দেখবেন যে প্রথম জায়গায় কেন যেন একটা জড়তা, বলতে পারতেছে না, তার পা খুব মনোযোগ দিয়ে দেখলেন যে তার পা, তার এই যে তার জায়গাটায় স্টেবিলিটিটা খুব কম, স্টেবিলিটি কম। বাট যখন একবার আস্তে 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 সে মানিয়ে নেয়, সে কিন্তু ভালো পারফরমেন্স দেয় এবং তার পারফরমেন্সে অডিয়েন্স প্রচণ্ডভাবে স্যাটিসফাই, তালি দেয়, প্রশংসা করে। বাট এরা সবসময় অনেক কনসাসলি, এটা স্বতঃস্ফূর্তভাবে তাদের এই যোগ্যতা নেই। লাইকোপোডিয়ামের একটা মেডিসিন, অন্য অনেক মেডিসিন আছে যাদের স্বতঃস্ফূর্তভাবে এটা তারা করে, দিল থেকে করে। লাইকো সেটা করে না। লাইকো এটা করার জন্য নিজেকে অনেক 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 বেশি পরিমাণে নিজের উপরে প্রভাব বিস্তার করে, শক্তি প্রয়োগ করে, কনসাসলি সে এটা করে, যাতে অন্যরা বুঝতে না পারে তার উইকনেস। এটা আপনার এই জন্যে আমাদের কী হয়, সেক্সুয়ালি লাইকোপোডিয়াম ইউজ, লাইকো রুগীরা বলবে যে ডাক্তার আমি ফিজিক্যালি ডাক্তার সাহেব আমার মনে হয় আমি উইক। কীভাবে বুঝলেন? আপনার ওয়াইফকে? না, আমার ওয়াইফকে আমি বুঝতে দিই না, এটা হলো ইন্টেলিজেন্সই তার। কিন্তু সে ব্যক্তিগতভাবে তার মধ্যে একটা ভয় কাজ করে যে না জানি কখনো জানি আমার উইকনেস প্রকাশ হয়ে যায় কিনা। এই জন্য তারা আগের থেকে সতর্ক হয়ে যায়, উইকনেসটাকে কোনোভাবে যেন তার যারা কন্ট্রোলে থাকে, বাইরের লোকদের কাছে যেন তার এই উইকনেস প্রকাশ না হয়। এই ডিক্টেটোরিয়াল পাওয়ার লাভ প্রথম জীবন থেকে সেই প্রচুর তার এই ডিক্টেটোরিয়াল পাওয়ারের প্রতি ইচ্ছে থাকে, এবং অ্যাম্বিশন ইনক্রিজ এমপ্লয় এভরি পসিবল, 3টা মেডিসিনের মধ্যে লাইকোপোডিয়াম আছে। এরা চায় যে কোনোভাবে ওই জায়গায় তাদের ওই গোলে যেতে হবে। এটার জন্য যেখানে ফ্লাটারিং করা দরকার ফ্লাটারিং করে, যেখানে অন্যকে ব্যবহার দরকার এমনভাবে অন্যকে ব্যবহার করবে, ডিপ্লোম্যাটিক ওয়েতে ব্যবহার করবে, অন্যরা বুঝতেই পারবে না কেন এটা করে। ফিজিক্যাল লেভেলের স্টেমিনা তার কম, ইমোশনাল লেভেলের স্টেমিনা তার কম, তার ব্রেনের ধারণ ক্ষমতা কম, অর্থাৎ পরিশ্রম করার জন্য যে ধরনের শক্তি সামর্থ্য ফিজিক্যালি এবং মেন্টালি দরকার তার কোনোটাই নাই। কিন্তু তারপরও সে যেতে চায় গোলে, সবার উপরে যেতে চায়, অ্যাম্বিশনে বুঝতে হয়। তাহলে এই ব্যক্তির কী করতে হবে?
অনেক বেশি ডিপ্লোম্যাটিক হতে হবে, এমনভাবে কাজ করে নিবে অন্যদের থেকে যে অন্যরা বুঝতেই পারবে না যে তার। দেখেন আমরা শেষ পর্যন্ত আসি, দুইজন স্টুডেন্ট, একজন লাইকোর স্টুডেন্ট সেও ফার্স্ট হয়, নাক্সের স্টুডেন্ট সেও ফার্স্ট হয়। কম পড়ে এবং কম পরিশ্রম করে ফার্স্ট হয়, আর ও দিন রাত পরিশ্রম করে ফার্স্ট হয়। কেন? প্রথম রেজাল্ট করে এবং সবার উপরে থাকে, সে কে? নাক্স। আর লাইকো ওকে ফ্লাটারিং করে, ওর নোট নিয়ে, ওর কাছ থেকে বিভিন্ন সুবিধা নিয়ে সেও রেজাল্ট ভালো করে, পরীক্ষার সময় ওর সাথে একসাথে ফর্ম ফিল আপ করে, টিচারদের সাথে এমন একটা আচরণ করে, পাশাপাশি ভালো স্টুডেন্টের সাথে সে বসে রেজাল্ট। দেখবেন যে লাইকোর যোগ্যতা নাই, কিন্তু স্কুল জীবন থেকে, কলেজ জীবন থেকে, ইউনিভার্সিটি লাইফ এবং সে জবের ক্ষেত্র দেখবেন যে এরা, আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে অনেক সময় আরে আমার সাথে পুত্র এখন এত বড় অফিসার, কীভাবে হলো এটা? এই জন্য আমরা বলি যে লাইকো রুগীরা পারে, তারা তাদের যোগ্যতা না থাকলেও ওখানে কীভাবে কাকে ইউজ করতে হবে, ইউজিংটা তারা ইউজিং রুব্রিকের মধ্যে লাইকোপোডিয়াম আছে। এলিমেন্ট ফ্রম ডোমিনেশন অ্যান্ড চিলড্রেন লং টাইম ফর্ম, একটা বাচ্চা কীভাবে লাইকোপোডিয়াম হয়ে যায় এটা আমরা নিয়ে কিছু আলোচনা করব। এটা তো গেলো একটা জেনারেল লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়াম জীবনে সফলতা আনার জন্য এই জিনিসগুলো যখন করতে পারে এবং জায়গার মধ্যে যখন চলে যেতে পারে, তখন কিন্তু লাইকোপোডিয়াম রুগীরা খুব একটা অসুস্থ হয় না। বাট কোনো কারণে এই চলার পথে সবাই যে সফল হবে এমনটা না, কোনো কারণে তার এই ডিপ্লোম্যাটিক নেচার, ইন্টেলিজেন্ট, হ্যাঁ হ্যালো বলে, হ্যাঁ হ্যাঁ আছে, বলে হ্যাঁ বাসায় অনলাইনে আছি, হ্যাঁ বলে অনলাইনে আছি, বলেন তাড়াতাড়ি বলে। না আমি পরে কালকে বলবো, আর এখন একটু ব্যস্ত আছে, পরে কালকে বলি। তাহলে আমরা কি দেখলাম যে এই ব্যক্তি, মানুষটা এমন নেচার করে যে এই নেচারের মাধ্যমে ডবল রোল করে সেই জীবনে সব জায়গায় সফলতা অর্জন করে, ঘরে সফলতা অর্জন করে, বাইরে সফলতা অর্জন করে, এবং তার পেশাগত জীবন যে ডিগ্রি কম, হয়তো দেখলো সাধারণ গ্র্যাজুয়েশন করে একটা বড় কোম্পানির এমডি হয়ে গেছে। আরে আপনি শুনলেন ব্যাপারটা কীভাবে এটা হলো? সে ফ্ল্যাটারিং নেচার করছে, বসদের কাছে তার যোগ্যতাকে প্রমাণ করেছে যে আমি পারি, দেখেন, তখন তাকে আস্তে আস্তে প্রমাণ। অথচ তার থেকে অনেক বেশি শিক্ষাগত যোগ্যতার লোক বসে আছে, তারা কিন্তু নিচের পোস্টে পড়ে আছে। তাদের অফিসে এরকম বহু লোক দেখবেন, কাজের লোক, শিক্ষাগত যোগ্যতা আছে, সব কিছু আছে, প্রমোশন হচ্ছে না। অথচ যে লোকটা প্রমোশন হওয়ার যোগ্য না, তাকে প্রমোশন দিয়ে ভালো জায়গায় বসিয়ে দিয়েছে। এটাই লাইকো। এই ক্ষমতা যখন সে প্রয়োগ করতে পারে, এই ধরনের কেস আমাদের আশপাশে প্রচুর, এই জন্য আমি আলোচনা করতেছি। এখন অন্য একটা ট্র্যাকের লাইকো আলোচনা করি। একটা ছোট বাচ্চা স্কুল গোয়িং, তার বাবা তাকে কীভাবে লাইকোপোডিয়াম বানায় এটা দেখে। একটা মেডিসিন তো বিভিন্ন ধরনের ক্যারেক্টার তৈরি করে বিভিন্নভাবে। এই যে এলিমেন্ট ফ্রম ডোমিনেশন ইন চিলড্রেন লং টাইম ফর, দীর্ঘ সময় পর্যন্ত সে ডোমিনেশন হচ্ছে, কোথায়? তার পরিবারে। কিভাবে হয়? ক্যারেক্টার ল্যাক অফ, তার মধ্যে ল্যাক ক্যারেক্টার তৈরি হয়, মানে তার স্টেমিনা কম। এই ল্যাক ক্যারেক্টার মানে খারাপ কাজ করা এমনটা না, তারা হলো যে তার যে যোগ্যতা আছে, এই যোগ্যতাটাকে সে কাজে লাগাতে পারে, তার মধ্যে কনফিডেন্সের অভাব আসে, নিজের উপর নিজের আত্মবিশ্বাস কমে যায়। এটা কিভাবে হয়? তার ইচ্ছা সবার উপরে কর্তৃত্ব করবে, ডিক্টেরিয়াল লাভ, পাওয়ার, লোকজন থেকে কি হবে? সম্মান, তার সম্বন্ধে ভালো ওপিনিয়ন চায়, লঙ্গিং ফর গুড ওপিনিয়ন অফ আদার, সে চায় যে সবাই তাকে। এই যে এত কিছু করার পিছনে দুটো কারণ। পাওয়ার কেন মানুষ চায়? টাকা ইনকাম করলে তো হয়, পাওয়ারের তো দরকার নেই। দেখেন কিছু মানুষ আছে শুধু টাকা আয় করতে চায় না, তারা পাওয়ার চায়। অ্যাম্বিশন ইনক্রিজ মানি, শুধু মানির মধ্যে কিন্তু লাইকো চায় না, লাইকো পাওয়ার চায়। পাওয়ার হলে কি? কর্তৃত্ব করা। কর্তৃত্ব করলে, পাওয়ার যখন একজন মানুষ পায়, সব লোক তাকে কী করে? সম্মান দিবে, তার সম্বন্ধে গুড ওপিনিয়ন বলবে, রেসপেক্ট পাবে। এই জন্য সে পাওয়ার পায়। পাওয়ারের মধ্যে শুধু টাকা নাই, টাকা এক জিনিস, পাওয়ার এক জিনিস, অর্থ এক জিনিস, টাকা পাওয়ার আর এক জিনিস। লাইকো পাওয়ার চায়, সবার কাছ থেকে সে সম্মান চায়, সবাই তাকে অনার করবে, সবার উপরে থাকবে, পজিশন পাবে, চেয়ার পাবে। এটা পাওয়ার জন্য যা যা করা দরকার, রেসপেক্ট পাওয়ার জন্য যা যা, এগুলো রুব্রিক।
লঙ্গিং গুড ওপিনিয়ন অফ আদার, রেসপেক্ট ডিজার্ভ। এই জন্য যেমন টাকা চায় তেমন তার সম্মান চায়, এই জন্য টাকা ইনকামের জন্য লেগে যায়। অ্যাম্বিশন ইনক্রিজ মানি টু মেক। মনে করে টাকা থাকলে আমি সমাজের অনেক বড় বড় কাজ করতে পারি, এমপি ইলেকশন করতে পারবো, মন্ত্রী হতে পারবো, মিনিস্টার হতে পারবো, অথবা এই চেয়ারম্যান হতে পারবো, টাকার দরকার তো, ঠিক না? অথবা সামাজিক কাজ করতে পারবো, ওই যেগুলো রাজনীতি করলাম, সামাজিক কাজ করলে সবাই আমাকে চিনবে, এলাকায় গেলে সবাই আমাকে একদম সেলিব্রিটি, সবাই আমাকে সালাম দিবে, এই স্কুলে একটা ফাংশন হবে সেখানে আমাকে প্রধান অতিথি বানাবে। এইভাবে সেই নিজের জায়গা পাওয়ার তৈরি করতে চায়, সবাই তাকে চিনো, এই জন্য টাকার দরকার এবং পাওয়ারের দরকার। ম্যাথমেটিক্স এবিলিটি ফর এবং কনফিডেন্স ওয়ান্ট আপ, এটা হলো লাইকের নেগেটিভ ফর। লাইকও ম্যাথমেটিক্স করতে পারে না, সে বুঝে না যে আসলে তার এই যোগ্যতা নাই, ম্যাথমেটিক্যাল ইনএবিলিটি সে জানে, এবং কনফিডেন্সও নাই সেটা জানে, তারপরে এটাকে সে বিভিন্নভাবে ওভারকাম করে সামনে চলতে চায়, তার স্বপ্ন পূরণ করার জন্য উঠে পড়ে লেগে যায়। পরে বুঝে অত সহজ নয় লোকের রেসপেক্ট পাওয়া। এখানে দুই শ্রেণীর লাইকও পাওয়া যায়, যারা সফল হয় তারা একরকম লাইকও, যারা সব চেষ্টা করে কিন্তু সফল হতে পারে, তখন একটা সময় কিন্তু তারা বুঝতে পারে এত সহজে যারা সফল হয়ে গেল তারা তো হয়ে গেল, আর যারা সফল হতে পারে না তারা কিন্তু এই রেসপেক্ট পায় না এবং তারা মাঝপথে গিয়ে ব্যর্থ হয়ে যায়। হ্যাঁ, রেসপেক্ট পাওয়া যায় না যখন বলে, তখন তারা কর্তৃত্ব করতে পারে না, তাদের লক্ষ্যে তারা যেতে পারে না। একের পর এক চেষ্টা করে যখন কোনো উপায় আসে না, তখন চেষ্টা করে লোকজনকে বুস্টিং করার জন্য। যদি বলে দেখো আমি এই কাজটা করেছি, ওই কাজটা করেছি, আমি স্টুডেন্ট লাইফে কত ভালো ছাত্র ছিলাম, আমার নোট পড়ে কত ছেলেপেলে আজকের ডাক্তার, ইঞ্জিনিয়ার, মন্ত্রী, মিনিস্টার, এটা ওটা হয়ে গেছে, সচিব হয়ে গেছে। হ্যাঁ, এইভাবে নিজের ফুটানি অন্যের কাছে করতে চায়, নিজের গ্রেটনেস, নিজের বড়ত্ব প্রকাশ করতে চায়। তাতে কি হবে, অন্যরা তাকে সম্মান করবে। বুস্টিং রিচ উইশ টু বি, সে দেখায় যে আমি কত রিচ পারসন, বুস্টিং করে অন্যদেরকে। বুস্টিং মানে হলো নিজের দোল নিজে পিটানো, এবং এটা করে নিজের উচ্চতা অন্যদের সামনে প্রকাশ করা। তার উইকনেস লুকানোর জন্য অনেক বেশি চেষ্টা করে তার উইকনেস লুকানোর জন্য। এই জন্য সে হিপোক্রেসি করে। হিপোক্রেসি এমন একটা গুণ, যে গুণটা ভিতরে এবং বাইরের সাথে সেম থাকে না। বাইরে একটা ভালো আবরণ দেয়, সুন্দর আবরণ দেয়, একটা ভদ্র জেন্টেল আবরণ দেয়, আর ভিতরে থাকে তার উইকনেস, কনফিডেন্সের অভাব, নেগেটিভ যত সব জিনিস, মনে এক বাইরে অন্য। লোকজনের মাঝে গিয়ে বলে আমি এই করেছি, আমার কাছে এই আছে, ওই আছে। উপরে রাখার জন্য, সম্মান পাওয়ার জন্য তার নলেজে, টাকা, এগুলো দেখায়। সে ভালোভাবে জানে তার উইকনেস, অন্যদের সামনে তার সাহসিকতা দেখায়। দিস ইজ দ্য অ্যাফেক্টেশন। অ্যাফেক্টেশনের মধ্যে অনেক মেডিসিন, একজনের অ্যাফেক্টেশন এক এক রকম, অর্থাৎ যা সে বলে বাস্তবতার সাথে তার কোনো মিল নাই। লোকজন তার বাইরে বিষয় দেখে, তার ফাঁদে পড়ে, ভিতরে গলদ বিষয় বের হতে দেয় না। এটাই হলো ফিশিং অ্যাপিটিউড ফর, অর্থাৎ কীভাবে স্বীকার করতে হবে অন্যকে। ফিশিং মানে কি, তুমি ফিশিং শব্দটা হলো, আপনারা যারা এই টিকিট কাটি মাছ শিকার করতে গেছেন তারা জানে, ঘন্টার পর ঘন্টা বড়শি নিয়ে বসে থাকতে হয়। কখন যে মাছ আপনার বড়শিতে ধরা দিবে কেউ বলতে পারে না, অথবা ব্যর্থ হয়ে সেদিন ফিরে আসতে পারে। এই জন্য ফিশিং অ্যাপিটিউডের মধ্যে আছে, এরা অন্যকে তার ফাঁদে ফেলতে চায় বিভিন্ন ওয়েতে, আর এই শিকার অন্যরা হয়ে যায়। একবার যদি কেউ তার ফাঁদে, তার বড়শিতে পড়ে, সে বুঝতেও পারে না তাকে সে কতটুকু ব্যবহার করতেছে লাইফ থেকে। এটি হলো লাইফের ইন্টেলিজেন্স। এবং ডিপ্লোম্যাটিক শব্দটা খুবই ভয়ঙ্কর একটা শব্দ। এখানের মধ্যে মানে এই দেখেন কয়েক হাজার মেডিসিন আমাদের, তার মতো মাত্র 2টা মেডিসিন আসছে, একটা ম্যাগমিউর আর একটা আসছে লাইকোপোডিয়াম। এই যে ম্যাগমিউর, লাইকোপোডিয়াম কেন আসছে, অন্য মেডিসিন আসতে পারতো না? এরা এমনভাবে অন্যদেরকে তার গ্রাফসের মধ্যে নিয়ে আসবে, ওনারা বুঝতেই পারবে না কী করতেছে, এবং বুঝতে অনেক সময় লেগে যাবে। যে সময় গিয়ে বুঝবে তখন আর সময় থাকবে না, এদিক দিয়ে ফায়দা জানাও নিয়ে নিয়েছে। এটা লাইকের আরেকটা ক্যারেক্টার।
ফিশিং অ্যাটিটিউড করে, লোকজন তার মাইল্ড বিহেভিয়ারে প্রভাবিত হয়ে যায়। লাইকো শুধুমাত্র দুর্বল লোকজনের উপর তার পাওয়ার অ্যাপ্লাই করে, শুধুমাত্র উইক পার্সন, যারা তার থেকে শক্তি কম এবং যাদেরকে তারা সে মনে করে যে এদের উপর তার এই পাওয়ার ইউজ করলে কোনো সমস্যা হবে না, তাদের উপর সে পাওয়ার ইউজ করবে। সব দুর্বল লোকের উপর পাওয়ার ইউজ করবে না, তাদেরকে যদি কাউকে তার প্রয়োজন হয় সে বুঝে সুঝে অ্যাপ্লাই করবে। মানে প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা বিষয়ে সে ডিপ্লোম্যাটিক আচরণ করবে। এটা হলো লাইকের সবচেয়ে ভালো। এখানে ফসফরাস হলে কিন্তু কারোর উপরে সে ডিক্টেরিয়াল হতো না, সে কাজের লোকের সাথেও সে ভালো ব্যবহার করতো, কেন দরকার আছে তার। যার প্রয়োজন নাই রাস্তা দিয়ে একটা লোককে হাঁটতেছে তাকেও সালাম দেবে, খোঁজখবর নেবে, অথচ প্রয়োজন নেই, এটা ফসফরাস করবে। লাইকে মনে করে যে এইটা তো আমার কোনো প্রয়োজন নেই, তাহলে রিক্সাওয়ালার সাথে সেই গেঞ্জাম পাঠাবে। কেন? রিক্সাওয়ালা কত রিক্সাওয়ালায় অপরিচিত থাকবে, কেন তোকে আমি 5 টাকা বেশি দেবো? এটা নিয়ে দেখা গেলো যে ঝড়গাঝাটি শুরু করে দিয়েছে লাইকে বসে। যদি দেখে আননোন এরিয়া, নোন এরিয়া তো হলে করবে না, কারণ সবাই জানবে যে অমুক সাহেব, সে দরকার হলে। এটা আপনি কোনো জায়গার মধ্যে নিজেকে ফিক্সড করা যাবে না, মূল থিমটা এটা থাকবে। এক এক জায়গায় ওই যে ডিপ্লোম্যাটিক, এই যে ভাই 3-4 জন ছেলেমেয়েরা দাঁড়ায় আছে, লোকজন রিক্সাওয়ালাকে 10 টাকার জায়গায় 20 টাকা ভাড়া দিয়ে দিল, সব লারি পক্ষ, অত ভালো মানুষ উনি। আপনার সাথে দেখা গেলো ফকিরকে কোনো সময় ভিক্ষাই দেয় না, দূর দূর করে খেপায় দেয়। একটা আসলে বসে আছে কথা বলতেছে, ফকির একটা ভিক্ষা চাইলো, সে দেখা গেলো যে 50 টাকার নোট দিয়ে দিল। কত উদার দানশীল, এগুলো বুঝতে হবে এই একটা মানুষের ক্যারেক্টারকে। আসলে কি সবসময় এই ধরনের আচরণ সে করে না, বিশেষ বিশেষ সময় করে। দিল থেকে সে অন্যের প্রতি সিম্পিতি দেখায় না লোক দেখানোর জন্য সেটা দেখায়। এগুলো প্রত্যেক মানুষকে যখন আপনি অবজার্ভ করবেন, তার ক্যারেক্টারকে নিয়ে আপনি যখন কি বিচার বিশ্লেষণ করবেন, তখন ইজি ওয়েতে পেয়ে যাবেন। কারণ কোনো জিনিস মানুষের তার ক্যারেক্টারকে যতই চেষ্টা করে লুকানোর জন্য, হাইড করার জন্য, কোনো না কোনোভাবে যে এক্সপিরিয়েন্স সম্পন্ন হিউম্যান বিইং, যে অন্যের নেচার রিড করতে পারে, তার পার্সোনালি রিড করতে, তার কাছে সেটা কোনোভাবেই লুকানো যাবে না। আপনি ফিজিশিয়ান, আপনার কাছে কোনোভাবেই লুকানো, অন্য লোক তার ফাঁদে পড়ে যাবে, সে তো হিউম্যান বিইংকে রিড করতে পারে না। এরপরে আসি আমরা, তাহলে আমরা কি করব? লাইকও শুধু দুর্বল লোকদের উপর পাওয়ার অ্যাপ্লাই করে, হার্ড ফর ইনফিরিয়র, কাইন্ড ফর সুপিরিয়র। তার থেকে দামি বড় লোকে তার ফাঁদে নিয়ে আসে, ফ্ল্যাটারিং করে। কী করে? ফ্ল্যাটারিং। এত ফ্ল্যাটারিং করে, এই ফ্ল্যাটারিংয়ের কোনো হিসাব নিকাশ নাই। লাইক এই ফ্ল্যাটারিং করে সে উপরে উঠতে চায়, যেখানে যতটুকু ফ্ল্যাটারিং করা যায়। তো দেখবেন যে অনেক সময় এরা সাধারণ মানুষ অসাধারণ হয়ে যায়, এদের কোনো যোগ্যতা নেই। কিছুক্ষণ আগে আমি বলছি, তার জায়গায় অন্যের দিলে করে নেয়, ডিসিটফুল। তার অন্যরা তাকে ফিল করে, এমন ফ্ল্যাটারিং করে। দেখা গেলো যে বসেসকে এমন ফ্ল্যাটারিং করে, ভালো মন্দ রান্না করলে বস তাকে ডেকে আনি খাওয়ায়। তাহলে চিন্তা করার কতটা সে বসের সাথে মিশে গেছে। অন্যের সামনে ব্যক্তি বুঝে এমন আচরণ করবে, অন্যের সামনে ব্যক্তি বুঝে এমন আচরণ করে, উক্ত ব্যক্তি তার প্রতি আকর্ষিত হবে এবং তার প্রয়োজন পূরণ করবে। অর্থাৎ ব্যক্তি বুঝে আচরণ করবে লাইক, এবং এমনভাবে আচরণ করবে উক্ত ব্যক্তি তার প্রতি আকর্ষিত হবে। ওই যে বললাম, বসের সাথে এমন ভালো থাকবে যে বস তার স্টাফকে ঘরে নিয়ে এসে তাকে খাওয়াবে। এটা কি কল্পনা করা যায়? এইটা হলো লাইক অ্যাম্বিশন ইনক্রিজ এভরি পসিবল। তার মনে একটা সবসময় ভয় কাজ করে, ফেলিওর হওয়ার ভয় তার মধ্যে থাকে। এই জন্য ভিতর থেকে শক্তি তৈরি করে সামনে যাওয়ার জন্য, মনের শক্তি বাড়ায়, কিন্তু শরীর দুর্বল। লেজিনেস, ফিজিক্যালি লেজিনেস থাকে এরা জানে যে আমি এই পরিস্থিতির সাথে বুঝে চলা আমার জন্য খুবই কঠিন। এই জন্য মনের শক্তি বাড়িয়ে এরা সামনের দিকে চলতে চায়, কারণ তাদেরকে তো গোলে বসতে হবে, লক্ষ্যে বসতে হবে, তার পাওয়ার অর্জন করতে হবে। এই দেখেন, এটা হলো হোমিওপ্যাথি। প্রত্যেকটা ড্রাগের নিজস্ব একটা জায়গা। লাইকোপোডিয়ামে কী দেখলেন? লাইকোপোডিয়াম পাওয়ার চায়, যেটা তার যোগ্যতা, তার মেধা, তার শারীরিক কন্ডিশনের সাথে সম্ভব নয়। কিন্তু তার তো মানে ন্যাচারালি কি তার পাওয়া বা ফ্ল্যাটারিং করা, উপরে যাওয়ার কোনো চিন্তা নেই। ঠিক আছে, যা আছে আমার তো আমি দুর্বল মানুষ ভাই, আমার অত উসপিসের দরকার নেই, আমার যা ইনকাম করতে পারে ওটা ইনকাম করে খাবো, শেষ। এটাই তার চিন্তা হওয়া উচিত। কিন্তু এটা বিপরীত চিন্তা, এখান থেকে তার মরবাইড কন্ডিশন শুরু হইল। সে যা না
তাই করতে চায়, যেটা তার দ্বারা সম্ভব না সেটা করতে চায়, যেখানে যাওয়া তার পক্ষে সম্ভব না তাকে বাই নেচার তাকে বানিয়েছে। তুমি সাপোসাই এটাকে বাই নেচার বানিয়েছে, স্রষ্টা তাকে বানিয়ে দিয়েছে, আল্লাহ তাকে বানিয়ে দিয়েছে যে তোমার এরিয়া এখানে, এর মধ্যে তুমি থাকো, এখানে তুমি থাকো, তোমার কোনো অসুখ বিসুখ হবে না। সে কি মনে করে যে না আমি এখানে থাকবো না, আমি এটাকে এই ব্যারিয়ার ভেঙে উপরে যাব, উপরে তার জন্য যাওয়ার জন্য সেখানে যাবে এটা প্লাটিনা, সেখানে নেটটা বিয়োগ থাকবে, সে প্লাটিনার সাথে কম্পিটিট করতে চায়, ক্যালকিরেকারের সাথে কম্পিটিট করতে চায়। সে মনে করে ক্যালকিরেকার যখন গেছে ও তো যোগ্যতা দিয়ে গেছে, প্লাটিনা তার যোগ্যতা দিয়ে গেছে, অরাম তার যোগ্যতা দিয়ে গেছে, নাক্স তার যোগ্যতা দিয়ে গেছে, বাইবন তাকে ওই যোগ্যতা দিয়েছে। এই কি মনে করে যে ওরা যেতে পারলে আমি যেতে পারবো, কিন্তু বেসিক্যালি তার সেই ক্ষমতা স্টেমিনা নাই। এই জন্য এটাকে ওভারকাম করতে গিয়েই নিজের উপর বেশি পরিমাণে সেই সবসময় সচেতনতা তৈরি করে। এখান থেকে তার সিক শুরু হয়ে গেল, এখান থেকে তার অসুস্থতা চলে, অ্যাডাপ্ট করতে গেলেই অসুস্থ মানুষ। আমি বলছি আপনাদেরকে বারবার যে পৃথিবীতে মানুষ অসুস্থ হয় তার অ্যাডাপ্টেশনের কারণে, কিন্তু মানুষ অ্যাডাপ্টেশন ছাড়া আবার টিকে থাকতো না, তাহলে এই প্রজাতি ধ্বংস হয়ে যেত। পৃথিবীতে অনেক প্রজাতি অ্যাডাপ্ট করতে পারেনি বলে তারা পৃথিবী থেকে সরে গেছে। মানুষ অ্যাডাপ্ট করতে পারে, আবার অসুস্থ হয়, আবার ওষুধও বানিয়েছে। এটা হলো মানুষের ক্রাইটেরিয়া। দেখেন কোনো পশু পাখি যারা বন জঙ্গলে থাকে নিজের মতো করে থাকে, ফ্রিডম, তাদের কিন্তু কোনো অসুস্থতার জন্য ওষুধের প্রয়োজন, তারা নিজেরাই জানে নিজেদের ওষুধ। যাদেরকে আবার খাঁচায় বন্দি করে রাখেন তখন তার জন্য আবার চিকিৎসা দরকার আছে, এবং এরা পরিবেশের সাথে অ্যাডজাস্ট করে। দেখেন সুন্দরবন চলে যাচ্ছে, কমে যাচ্ছে, রয়্যাল বেঙ্গল টাইগার হারিয়ে যাচ্ছে। তার মানে কি ওই রকম অ্যাডাপ্টেশন। রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য যদি আপনি একটা বন বানিয়ে দেন, সেখানে সে থাকতে পারবে না। আপনি মনে করেন যে না সুন্দরবনে থাকতে পারে না, ওর জন্য আলাদা একটা গহীন জঙ্গল আমি পাহাড়ি এলাকায় করে দেবো, সেখানে গিয়ে সে থাকবে না। ওর জন্য ওই জায়গাটাই তৈরি করা হচ্ছে, ম্যানগ্রোভ আর ফরেস্ট বানানো হচ্ছে, ওইখানে এই জাতীয় প্রজাতি থাকবে। ওইখানে কোনো কারণে যদি সে তার থাকার অনুপযোগী হয়ে যায়, সে পৃথিবী থেকে বিলীন হয়ে যায়। মানুষ অ্যান্টার্কটিকাতেও থাকতে পারবে, আবার দেখা যাবে যে সেই ক্যানাডার মতো জায়গার মধ্যে হাই টেম্পারেচার, লো টেম্পারেচার, সেসব জায়গাতে মানুষ অ্যাডাপ্ট করতে পারে। এই অ্যাডাপ্ট করতে পারে বলে মানুষ অসুস্থ হয়, আর অসুস্থ হয় বলে মানুষের জন্য এই যে আমাদের এত প্রচেষ্টা। তাহলে আমরা কোথায় ছিলাম? যে সে প্রুভ করতে চায় তার ওথ, উইন ওভার দ্য পিপল, সে বিজয় হতে চায়। তার মধ্যে একটা কি থাকে যে রিজেকশনের একটা ভয় থাকে, যে লোকজন আমাকে রিজেক্ট করে দেবে যদি আমি ভালো পারফরমেন্স দেখাতে না পাই। এই যে তার বিহেভিয়ারাল প্রবলেম তৈরি হয়, এদের মধ্যে একটা বিহেভিয়ারাল প্রবলেম তৈরি হয় ছোটো বয়সে। বড় হওয়ার সাথে সাথে এই বিহেভিয়ারাল প্রবলেমটা তাদের চেঞ্জ হয়। ছোটোবেলা দেখবেন যে এরা ঘরে একরকম থাকে, বাইরে আরেক রকম থাকে, বাইরে একরকম থাকে, ঘরে আরেক রকম থাকে। এই বিষয়ে পরে আমরা সময় পেলে আলোচনা করব। যেহেতু ফ্যামিলি তার উপর প্রায় পাওয়ার প্রয়োগ করে, তাই পাওয়ার সে ছোটোবেলার থেকে এরা প্রচণ্ডভাবে ফ্যামিলির দ্বারা ডোমিনেটেড হয়। এই জন্য এরা তার মধ্যে এই জন্য পাওয়ারের জন্য তারা ক্রেভিং তৈরি হয়, কোনো কিছু পাওয়ার জন্য। এই জন্য বড়ো হওয়ার পর সে পাওয়ারের পিছিয়ে ছোটে, সে পজিশনের জন্য, পাওয়ারের জন্য, মানির জন্য প্রচুর পরিশ্রম করে, এবং পরিশ্রমটা করতে গিয়ে সে পারে না। এই জন্য সে ডিপ্লোম্যাটিক নেচার প্রয়োগ করে। লাইক একদিকে লো কনফিডেন্স, অপরদিকে লাভ ফর পাওয়ার, দুটো বিপরীতধর্মী ব্যাপার। একটা লোকের কনফিডেন্স তার না থাকলে সে কীভাবে পাওয়ার অর্জন করবে, কিন্তু দুটোই তার মধ্যে আছে। একদিকে পাওয়ারের জন্য সে প্রচণ্ড আগ্রহী, আবার কনফিডেন্স তার অভাব, অন্যের মতো করে আচরণ করে। বিপদী ব্যক্তি তার চেয়ে শক্তিশালী হলে ঝুঁকে যায়, দুর্বল হলে শক্তি প্রয়োগ করে। লাইক ও ইন্টেলিজেন্ট, হ্যাঁ, নট ইন্টেলিজেন্ট চাইল্ড। এখানেই মজার একটা রেপার্টরি আপনারা দেখেন কি বানিয়ে দিয়েছে। জেনারেল ইন্টেলিজেন্ট, কিন্তু চাইল্ডের মধ্যে ইন্টেলিজেন্সি নাই। যেহেতু চাইল্ডের মধ্যে ইন্টেলিজেন্সি নাই, ডিপ্লোম্যাটিক নেচারটা চাইল্ড বাবার কাছে যখন থাকে, স্কুল লেভেলে থাকে, তখন এই ডিপ্লোম্যাটিক নেচার সে ইউজ করতে পারে না। কখন করে? যখন এই ব্যারিয়ার থেকে সে বের হয়ে যায়। খুব মনোযোগ দিয়ে আমার কথা আপনারা শুনেন। আজকে অনেকে ইন্টারেস্ট পাচ্ছে না বলে চলে যাচ্ছে। প্রতিদিন ইন্টারেস্ট দেওয়া তো সম্ভব না, যেহেতু আমি একটন না অভিনেতার। তো প্রথম এলো যে এই যে লাইকো বাচ্চা অবস্থায় তার মধ্যে ইন্টেলিজেন্টই তৈরি হয় না, ডিপ্লোম্যাটিক নেচার তৈরি হয় না। এই জন্য সে তার পরিবারের লোকরা, তার বাবা, তার মা বা টিচার তার উপরে ডোমিনেট করতে পারে, এবং সে যেহেতু ডোমিনেট হবে পাওয়ার দ্বারা, সে ডোমিনেশন হওয়ার পর
তার মনের মধ্যে পাওয়ার একটা আকাঙ্ক্ষা তৈরি হয়। বাট যখন বড় হতে থাকে তখন সে ইন্টেলিজেন্ট হয়ে যায় এবং সে কিভাবে পাওয়ার অর্জন করতে হবে সেটা। এর ইন্টেলিজেন্ট অর্থ এটা নয় যে সে মস্তিষ্কের নলেজের ইন্টেলিজেন্ট হয়, সে অন্যকে কীভাবে ব্যবহার করতে হবে এই ইন্টেলিজেন্ট হয়। মজার কথা হলো এটি। এরপর আস্তে আস্তে তার মধ্যে ইন্টেলিজেন্ট ডেভেলপ করে, তারপরে সে বুস্টিং করে, কন্টিনিউয়াস করে, ডিক্টেটোরিয়াল হয়। এখন যেটা আমরা বলছিলাম যে কতবার এখন আমাদের 11:30 বাইরে বেজে গেছে। আমরা কালকেও এটাকে করবো, কন্টিনিউ করবো আগামীকালও। তো বাচ্চাদের কেসটা আমি বলেই শেষ করে দিয়ে কালকে আমি এটাকে বাকিটা কালকে আমাদের সাথে শেয়ার করব। শেষ পর্যন্ত বাচ্চাদের ক্ষেত্রে আমি কালকে শেয়ার করবো। তবে একটা স্টামোনিয়ামের ক্ষেত্রে কীভাবে এই লাইকোপোডিয়ামের ডিডি হবে। স্টামোনিয়ামের ক্ষেত্রে দেখলাম এরা শুধুমাত্র ডাক্তারকে ভয় পায়, স্ট্রেঞ্জার পার্সনকে ভয় পায়। লাইকোর ক্ষেত্রে বাচ্চা নতুন স্থান ব্যক্তি দেখলে কান্না শুরু করে, জোরে জোরে কান্না করে। আপনি চেম্বারে ঢুকলে দুটো মেডিসিন আপনার চিন্তার মধ্যে আসবে, হয় লাইকোপোডিয়াম হবে, না স্টামোনিয়াম হবে। তো বাচ্চার মা বা বাবা, যেই প্যারেন্টস বা যেই অ্যাটেন্ডেন্স আছে তাকে জিজ্ঞেস করা কি ডাক্তারখানা আসলে কান্নাকাটি করে, না যে কোনো জায়গায় গেলে কান্নাকাটি করে? বলবে যে না, লাইকোর বাচ্চা হলে বাচ্চার ফ্যামিলি বলবে এই নতুন কোনো ব্যক্তিকে যদি দেখে বা তার পরিবারে যদি কোনো মেহমান আসে, আননোন পার্সন আসে, তখন কান্না শুরু করে, জোরে জোরে কান্না করে। চেম্বারে আসলে যেহেতু এটা নতুন জায়গা তার কাছে, এই জন্য তার কাছে ভয়, এখানে সে কান্না করে। শুধুমাত্র ডাক্তারের কাছে নয়, যে কোনো নতুন স্থানে গেলেই ফুফায় কানে সবিং কান্না করে। এমনকি স্কুলে গেলেও এখানে শুধু আপনারা ইঞ্জেকশনের ভয় নিয়ে স্টামোনিয়াম করা যাবে না, এখানে লাইকোপোডিয়াম করতে হবে। এটাই লাইকো এবং স্টামোনিয়ামের মধ্যে পার্থক্য। যে কোনো আননোন প্লেস, পার্সন, নিউ থিংস, এটা লাইকোর জন্য বড় প্রবলেম। যেহেতু এখানে বাচ্চারা এই জন্যেই সে অ্যাফেক্টেশন বাচ্চাদের মধ্যে থাকে না, ডিপ্লোম্যাটিক নেচার বাচ্চার মধ্যে গ্রো করে নেই। এখানে লাইকোর কোন এজে কোন ক্যারেক্টার গ্রো করে এটাও কিন্তু জানতে হবে। আপনি রেপার্টরি নিজে যদি রেপার্টরি পড়ে রেপার্টরি ব্যবহার করার চিন্তা থাকে তাহলে কোনো দিনও পারবেন না। আমি আরেকজনের কাছে শিখতে হয়েছি, আপনাকেও আমার কাছে ইনফরমেশন নিতে হবে। তো এই রুব্রিকটা আপনার কাছে মনে হবে তাহলে ডিপ্লোম্যাটিক, তাহলে সব বয়সে পজিটিভ। সব বয়সে ডিপ্লোম্যাটিক হয় না। এইখানে সে আর নিজেকে ডিপ্লোম্যাটিক করতে পারে না, সে অরিজিনাল পিকচারে থেকে যায়। আস্তে আস্তে বড় হতে থাকে, তার ডিপ্লোম্যাটিক নেচার তৈরি হতে থাকে। তাহলে আমরা কি দেখলাম? মা বলে যে যেখানেই নতুন প্লেস পায় সেখানের মধ্যেই তার কান্না, আননোন পার্সনে কান্না, নতুন মানুষে কান্না, ঘরে নতুন লোক আসলে তাদের সাথে সেই মিশতে পারে না। এটা হলো টিমিডিটি, পাবলিক অ্যাপিয়ার ইন, টক ইন পাবলিক, এরকম কয়েকটা মেডিসিন। উইপিং উইথ ফেয়ার আননোন অফ দ্য ফেয়ার নিউ পার্সন, তার মধ্যে একটা টিমিডিটি, শাই, অ্যাভারশন টু সার্টেন পার্সন, নির্দিষ্ট ব্যক্তিকে সে পছন্দ করে না। যেমন অনেক বাচ্চা মেয়ে পুরুষ আত্মীয়, তখন অনেক বাচ্চা মেয়েদের মধ্যে দেখবেন যে পুরুষ যদি আত্মীয় আসে, মামা, খালু, ফুফা, মামাতো ভাই, দাদা, দাদি, হয়তো দাদা দাদি কাছে থাকে না, দূরে থাকে, এটাও আননোন হয়ে গেছে তার কাছে। এরা ঘরে আসলো, ডাকলো, হেজিটেশন ফিল করবে, যাবে না। সার্টেন পার্সন নির্দিষ্ট কিছু লোকের কাছে, মেল আত্মীয়ের কাছে যেতে চায় না, ফিমেল যদি বাচ্চা হয়, মামা, চাচা। সকালে এদের আরেকটা ক্যারেক্টার হলো, বাচ্চাদের ক্ষেত্রে আমরা যেটা দেখি, সকালে ঘুম থেকে উঠার পর প্রচণ্ডভাবে বিরক্ত হয়, ইরিটেড হয়, মর্নিং কিকিং আছে, অনেক রুব্রিক আছে মর্নিংয়ের মধ্যে দেখবেন। টেসিটান, মিউটিজম, এর মধ্যে 4টা মেডিসিন আছে। অনেক সময় বাচ্চাদেরকে অনেক প্রশ্ন করলে উত্তর দিতে চায় না। দেখে তাদেরকে মনে হয় না খুব ডাল, ব্রাইটাকার্পের মতো ডাল মনে হয় না। ব্রাইটাকার্পেতে কোশ্চেন করলে আগে করবে, সে মস্তিষ্ক ব্যবহার করে না, মুখ দিয়ে সব কিছু বুঝতে চেষ্টা করে, বেদা মাছের মতো। যে মুখ দিয়ে বুঝতে চেষ্টা করে তার সময় বেশি লাগে ব্রাইটাকার্পের ক্ষেত্রে এটা। কিন্তু এ বলবে না, বলতে চায় না। সে নিউ আইডিয়া, নিউ থিং, নিউ খাবার পছন্দ করে না, নতুন বন্ধু, স্কুল পছন্দ করে না, চাকরিতে নতুন। আবার এরা কিছু দেখবেন যে লাইকো, যাদের মধ্যে অ্যাম্বিশন গ্রো করেনি, সব লাইকো অ্যাম্বিশন গ্রো করবে এমনটা না। এরা ঠিক আছে, নর্মালি জীবন চলতেছে। এরা দেখা যাবে যে একই কাজে দীর্ঘ সময় চায়, নতুন কোনো কিছু তারা শিখতে চায় না, একই জিনিস তাদের মধ্যে চলতে থাকে। নিউ পার্সনে তাদের সমস্যা, নিউ এন্টারপ্রাইজে
দেখবেন যে নিউ পার্সন, নিউ এন্টারপ্রেনার, নিউ পিপল, এগুলোর মধ্যে দেখবেন সব জায়গার মধ্যে ফেয়ার লাইকোপিডিয়ামের মধ্যে আছে। তাহলে মোটামুটি আমরা আরও লাইকো কীভাবে ছোটো অবস্থা থেকে লাইকো বাচ্চা গ্রো করে, বাচ্চা লাইকোপিডিয়াম হয়ে যায়, এটা নিয়ে আমরা আগামীকাল ইনশাল্লাহ শেষ করে দেব। মোটামুটি এতক্ষণ আমরা যে লাইকো নিয়ে আলোচনা করলাম, যদিও খুব তাড়াতাড়ি বললাম, হয়তো অনেক জিনিস মিস হয়ে গেছে বা আমি বলতে সময় পাইনি বা বুঝাতে পারিনি, হয়তো টু দ্য পয়েন্ট বেশি বেশি করে যদি সময় নিয়ে বলতাম তাহলে আরও সুন্দর হতো। কিন্তু যেহেতু আসলে সময় আমাদের হাতে কম ছিল, যে আমি দেখছি যে এই লম্বা একটা পয়েন্ট নিয়ে দীর্ঘ সময় যদি আমি আলোচনা করি তাহলে এক পাতায় শেষ করতে আমার আজকে 1 ঘন্টা লেগে যাবে। এই জন্য ইচ্ছাকৃতভাবেই অন্যান্য দিনের তুলনায় একটু ফোর্সলি আলোচনা করেছি। তবে আমার বিশ্বাস যে আপনারা যদি কয়েকবার বারবার শুনেন, লেখেন এবং এটাকে আমরা দেখেন, তাহলে মোটামুটি আইডিয়ার মধ্যে চলে আসবে। তো মোটামুটি এই হলো কথা। আপনাদের যে কোনো সাজেশন, যে কোনো কোশ্চেন, যে কোনো বিষয়, আপনাদের কোয়ারি জানার আগ্রহ, যে কোনো বিষয় আপনি কোশ্চেন আমাদের করতে পারেন, জানাতে পারেন। যেহেতু আমরা এই ক্লাসটাকে চেঞ্জ করে দেবো, আমাদের টাইমিংয়ের একটা চেঞ্জ আনবো খুব তাড়াতাড়ি, তখন কোন টাইম সময় হলে, দিনের বেলায় কোন সময় হলে আপনাদের জন্য বেস্ট টাইম হয়, এটা আপনারা চিন্তা ভাবনা করে জানাবেন। আর যেহেতু আগামী মাস থেকে এটা আমরা ডিসিশন নিচ্ছি চেঞ্জ করব। তো যেহেতু লকডাউন মনে হয় দীর্ঘ সময় থাকবে, আমরা ভাবতেছিলাম যে হয়তো লকডাউনটা তুলে যাবে বা পরিস্থিতি ভালো হবে, সেরকম কোনো সুযোগ মনে হয় দেখছি না। যেহেতু লকডাউন কন্টিনিউ থাকবে, রাত জেগে আসলে এই ধরনের ক্লাস করা আমাদের জন্য আসলে কষ্টকর, টাইমিংও খুব কম পাওয়া যায়। সবাই দেখা যাবে যে 11:30 মানে অনেক রাত, বা অনেকের বাড়িতে ওই ধরনের ইলেকট্রিসিটির প্রবলেম থাকে, নেটের প্রবলেম থাকে। দিনের বেলা হয়তো অনেকটা সুবিধা হয়। শহরে আমরা থাকি, তাদের জন্য সমস্যা কম, যারা রিমোট এরিয়াতে থাকে তাদের জন্য। যাই হোক, আপনারা আমাদেরকে মেসেঞ্জারে জানাবেন যে কখন ক্লাসটা আপনাদের জন্য বেস্ট হয়। আমরা চেষ্টা করে যাব এটা কন্টিনিউ করার জন্য। যারা নিতে পারে তো নিলেই, আর যারা না পারলে তো কিছু করণীয়, তাই তবে চেষ্টা করবেন। আমরা রুব্রিক থেকে আপনাদেরকে যে বিষয়টা শেয়ার করতে চাই সেটা হলো যে একটা পেশেন্টকে সহজে আপনার চেম্বারে কীভাবে চিনবে। আমি বিভিন্নভাবে, বিভিন্ন বয়সের, বিভিন্ন নেচারের, বিভিন্ন স্টেজের, বিভিন্ন পেশার মানুষকে একটা মেডিসিনের আওতায় আনার চেষ্টা করি। এটা যদিও অনেকটা কষ্টকর ব্যাপার আমার মনে হয়। আমি সবসময় এটা ভাবি যে যথেষ্ট মনে হয় সবার জন্য পারঙ্গম হচ্ছে না। হয়তো দেখা গেলো 2-4 জন এখানে পুরোনো লোক আছে, তারা হয়তো ইজিলি বুঝে যান, তারা পড়াশোনা করছেন, জানেন। কিন্তু আম ডাক্তার যারা একদম নিউ পার্সন, একটি ওষুধ দেওয়ার কয়দিন পরে অন্য ওষুধ দিতে হয়, টাইমিং না, এরকম কিছু নেই। একটা ওষুধ দেওয়ার পর আরেকটা ওষুধে যাবেন কেন? পেশেন্ট যদি ভালো থাকে, আসলে পেশেন্ট বলবে আপনাকে কখন তার কী লাগবে। এটা তো ডাইনামিক লেভেলের ব্যাপার। আপনি নিজে ডিসিশন নিলে হবে না। পেশেন্ট যার জন্য আপনার ড্রাগ দিবেন, সে যখন বলবে, তার বডি যখন বলবে, তার ভাইটাল পোর্ট যখন বলবে যে না আমার হেল্পের প্রয়োজন, তখন হেল্প দিবেন। নাহলে প্রয়োজন না হলে দিবেন কেন? খামাখা ওষুধ দিবেন না, ভাইটাম দিবেন। আর আপনি নিজে যদি খান তাহলে আলাদা ব্যাপার, যে ভাইটাম কেমনে খাবো, ওষুধ খাইতে হবে। আর রুগীকে যদি দেন তাহলে পেশেন্ট যতক্ষণ পর্যন্ত ভালো আছে, পাওয়ারও চেঞ্জ করা যাবে না, ওষুধও চেঞ্জ করা যাবে না। তবে এই চেঞ্জটা আসতে হবে আপনার ফিজিক্যাল লেভেলের সাথে সাথে মেন্টাল লেভেলে। কিছু কিছুকে প্রথমে ফিজিক্যাল লেভেলের পেশেন্টের নক করবে, কিছু আর পেশেন্ট বেটার, পেশেন্টের কনসাসনেসটা কমে যাবে। তো মনে করেন একটা পেশেন্ট আসছে আমার কাছে টিউমার, এখন টিউমার নিয়ে তার মধ্যে অনেক ওরিডনেস আসছে, এটা ওটা, হয়তো টিউমার ফার্স্ট একবার ওষুধে আপনি টিউমার কমছে না, কিন্তু পেশেন্টের মধ্যে আগে যে ওরিডনেসটা ছিল সেটা কিন্তু কমে গেছে। একটা চিন্তা যে একটা টিউমার আর কি ক্যান্সার হয়ে যায়, কিন্তু এই যে একটা বিষয়গুলো, এগুলো আস্তে 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 নর্মাল অবস্থা চলে যাবে। দ্যাট এর পজিটিভ সাইড। আপনি ওয়েট অ্যান্ড সি করেন। আর যদি মনে করছেন যে না তেমন কাজ হচ্ছে না, তাহলে একটা পরের পাওয়ারটা দিয়ে দেন। আর যদি মনে করছেন যে হ্যাঁ কাজ হচ্ছে, দরকার কি খামাখা মেডিকেশন দিয়ে আপনার তার বডিটাকে মেডিকেটেড করা, চলুক না, পাওয়ারটা চলতে থাকুক। আর ভাইটাম আপনার যদি ওষুধ দিতে ইচ্ছা করলে ভাইটাম দিয়ে দেন, দিয়ে চলতে থাকুক। যখন এই ড্রাগটা কোনোভাবেই শরীরে কাজ করে না, পার্সিয়ালি কাজ করেছে, পেশেন্ট হয়তো ফিজিক্যাল লেভেলে 2-1টা ইমপ্রুভমেন্ট আসলো, কিন্তু ব্যক্তি মানুষটার মধ্যে কোনো পরিবর্তন আসে না। আপনি যেভাবে ডাইনামিক লেভেলে তার মধ্যে চেঞ্জ আসা চাইছে, তখন মনে করতে হবে যে ওষুধটা আসলে পার্সিয়ালি কাজ করে গেছে।
কেসটা নিয়ে আবার স্টাডি করেন, আবার দেখেন, আবার বুঝেন, আবার কোনো কেসের কাজই করলো না, তখন তার বসে থেকে লাভ নেই। তখন আপনি চিন্তা করেন যে না এটা ভুল হয়েছে কিনা, এটা কোন কোন জায়গায় সমস্যা। যখন পাওয়ার যাই হোক না কেন, মেডিসিন দিলে কোনো না কোনো জায়গায় সেই কিছুটা হলেও চেঞ্জ আসবে। আর আপনি যদি 100% কনফার্ম না এটা লাইকোপোডি আমি, তাহলে তো চেঞ্জ করার প্রয়োজন না, পাওয়ার চেঞ্জ করবেন। আপনার চারিদিক থেকে আপনার এই মেডিসিনের উপর আপনার পুরো দক্ষতা আছে, তাহলে আপনি মেডিসিন চেঞ্জ করবেন। এগুলো এক্সপিরিয়েন্স, এবং যখন কাজ করতে থাকবেন তখন ধীরে ধীরে নিজের মধ্যে একটা আইডিয়া চলে আসবে। যত বেশি আপনি পেশেন্ট দেখবেন, পড়বেন, এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করবেন, চিন্তা করবেন, ভাববেন, জুনিয়রের সাথে আলোচনা করবেন, সিনিয়রের সাথে আলোচনা করবেন, কলিগদের সাথে আলোচনা করবেন, রুগীর বিষয়গুলো নিয়ে ভাববেন। অবসরে সবসময় রুগী দেখতে হবে এমন কোনো জরুরি না। অবসরে যখন থাকবেন রুগীর কেসটাকে অডিও করে রাখবেন, এটা আবার বারবার শুনবেন যে পেশেন্ট কী বোঝাতে যাচ্ছে। আমি যা দিয়েছি পেশেন্টের টোটাল ভার্সনের সাথে, কেন অনেক দিন ক্লাস করার পর মোটামুটি প্রত্যেকটা মেডিসিনের সম্বন্ধে একটা আইডিয়া এসে গেছে। আপনি এক নজরে যদি আপনি রুব্রিকও না করেন, এক নজরে যদি একটা টেস্টটা শুনেন, একটা মেডিসিন যদি আপনার আসে, মেডিসিনটা রাইট না রং, এটা একটা আইডিয়া এসে যাবে। কারণ মিনিমাম 10-15 মেডিসিন, 20টা মেডিসিন আমরা এই পর্যন্ত পড়ে পেরেছি, 20টার হলে 25টা মেডিসিন কমপক্ষে পড়েছি। আমি বলতে পারবো না, আইডিয়ার উপর বলতেছি। তো এই 25টা মেডিসিনের কোনো জায়গায় আপনি আরেকটা মেডিসিনের সাথে ডিডিও সহজে করে বলতে পারবেন। তো ঠিক আছে, সময় আর অপ্রয়োজনীয় কথা বলে লাভ নেই। আপনাদের যে কোনো কোয়ারি থাকলে আমাকে জানাতে পারেন, নাহলে আজকে এখানেই শেষ করে দেবো। ইনশাল্লাহ আগামীকাল আবার ঠিক এই টাইমে আপনারা একসাথে হওয়ার জন্য চেষ্টা করব। কারো কোনো কোশ্চেন নাই মনে হয়। আর আপনারা প্রত্যেকেই এই বিষয়গুলো মানে আপনাদের নিজস্ব সার্কেল বাড়াতে হবে, আপনাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। তাতে কি হবে, আমার ভিডিও শেয়ার করতে হবে এমনটা না, আপনি লিখেই শেয়ার করেন। তাতে কী হবে, আপনার একটা গ্রুপ তৈরি হবে, আপনার সহযোগী। আমাদের হোমিওপ্যাথিতে বড় সমস্যা হলো সহযোগী নেই, সহযোগী নেই। আর কেস আজকে বলা যাবে না, আজকে রাত হয়ে গেছে, এখন 12টা 1টা বেজে যাবে কেস বলতে গেলে। আজকে কেসে পর্যন্ত সে আমাদের সহযোগী বাড়ান, নিজেদের মধ্যে ডিসকাস করার জায়গা তৈরি করেন। দেখবেন যে আপনার প্র্যাকটিস ওই দিন কিছুদিনের মধ্যে চেঞ্জ হয়ে যাবে, আপনার চিন্তা চেতনা চেঞ্জ হবে, আপনার ভাবনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে। তো আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন।